আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোসিনথেসিস। এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে সিনথেসিস। ফটো মানে হচ্ছে লাইট, আর সিনথেসিস মানে তৈরি করা। অর্থাৎ আমরা যখন আমরা গাছ নিয়ে আলোচনা করছি, গাছ কি করে? গাছ নিজের খাবার নিজে তৈরি করে নেয়। কিসের প্রেজেন্সে? ইন প্রেজেন্স অফ সানলাইট, তাই তো? সানলাইটের প্রেজেন্সে গাছ তার নিজের খাবার নিজে তৈরি করে নেয়। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ফটোসিনথেসিস। তাহলে এই প্রসেসটা, এই যে গাছ যে তার নিজের নিউট্রিশন নিজেই নিয়ে নিচ্ছে, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, দেখ, মানে নিউট্রিশনের দুটো প্রসেস আছে। একটাকে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন, একটাকে বলা হয় হেটারোট্রপিক নিউট্রিশন। গাছ যেগুলো করে সেটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন। প্রথমে আমার এই জিনিসটা বুঝতে হবে যে অটোট্রপিক নিউট্রিশন বলতে আমরা কী বুঝি। অটোট্রপিক নিউট্রিশন, এই অটোট্রপিক নিউট্রিশন কথাটার মানে হচ্ছে সে তার নিজের খাওয়া নিজেই তৈরি করে নিতে পারে, মানে মেক দেয়ার ওন ফুড। তাহলে গাছ কি করে? গাছ তো নিজের খাওয়া নিজে তৈরি করে নিতে পারে। তাহলে গাছের নিউট্রিশনটা কেমন? অটোট্রপিক নিউট্রিশন। কিন্তু যারা নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারে না, অন্য কিছুর উপরে তাকে ডিপেন্ড করতে হয়, সেই ধরনের নিউট্রিশনকে কী বলে? হেটারোট্রপিক নিউট্রিশন। আমি এখানে লিখছি, যদি আমাদের এই টপিকটার সাথে রিলেটেড না এটা, তাও টার্মিনোলজিটা জানার জন্য আমি বলে রাখছি। হেটেরোট্রপিক নিউট্রিশন। ধরো আমরা মানুষরা, আমরা কি আমাদের শরীরে নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারবো না। আমরা যদি সত্যি নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারতাম, তাহলে চিকেনের সেল এত হতো না, মটনের সেল এত হতো না, শাকসবজি কিনে খেতাম না, বাজার যেতাম না। তার মানে আমাদেরকে প্ল্যান্টস এবং অ্যানিমালসের উপরে ডিপেন্ড করে থাকতে হচ্ছে। তার মানে আমরা কি করছি? আমরা অন্যান্য অর্গানিজমের ওপর ডিপেন্ড করে থাকছি আমাদের নিউট্রিশনের জন্য। সেই জন্য আমাদের নিউট্রিশনটা হচ্ছে হেটারোট্রপিক নিউট্রিশন। বোঝাতে পারলাম? কিন্তু প্ল্যান্টসদের ক্ষেত্রে এটা না। প্ল্যান্টস কী করে? প্ল্যান্টসরা নিজের খাবার নিজেই তৈরি করে নেয়, তাই সেই ধরনের নিউট্রিশনকে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন। এই অবধি বোঝা গেল। আর ফটোসিনথেসিসের কারণেই সে নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারছে। কি হয়? গাছ যখন রয়েছে, গাছ কি করে? মাটির তলা থেকে কি আসে? জল আসে, তাই তো? মাটির তলা থেকে জল আসে। আর অ্যাটমসফিয়ার থেকে গাছ কি নেয়? কার্বন ডাই অক্সাইড নেয়। এই জল আর কার্বন ডাই অক্সাইড, এই দুজনের রিয়াকশান করে ইন প্রেজেন্স অফ সানলাইট, তাই তো? এই দুজনের রিয়াকশান করে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি করে, এবং তার সঙ্গে অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেনটা অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায় আবার, তাই তো? গ্লুকোজ আমরা কি জানি? C6H12O6, তাই তো? তার মানে গাছ তার নিজের খাদ্য তৈরি করে নিচ্ছে নিজে থেকেই। জল মাটির তলা থেকে আসছে, রুট দিয়ে জলগুলোকে টানছে, অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড আসছে, সূর্য কী দিচ্ছে? সূর্য সানলাইট দিচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার রিয়াকশান করে ইন প্রেজেন্স অফ সানলাইট, আর কি তৈরি করে? গাছের খাদ্য তৈরি করে দেয়, গ্লুকোজ এবং অক্সিজেনটা ছাড়ে। ঠিক আছে? আচ্ছা, তার মানে রিয়াকশানটা কেমন হয়? 6টা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে 6টা জলের মলিকিউল রিয়াক্ট করে ইন প্রেজেন্স অফ লাইট অর সানলাইট রাদার আই উইল সে, দিয়ে কী তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, আর তার সঙ্গে 6টা অক্সিজেন তৈরি করছে, যে অক্সিজেনটা অ্যাটমসফিয়ারে বেরিয়ে যায়। এই অবধি আমরা বুঝতে পারলাম তো? তার মানে ফটোসিনথেসিসকে যদি আমায় সহজভাবে বলা হয়, ফটোসিনথেসিস মানে কি? ফটোসিনথেসিসে কি হয়? ফটো মানে লাইট, ইন প্রেজেন্স অফ লাইট গাছ তার নিজের ফুডটাকে সিনথেসিস করছে, তার নিজের ফুডটাকে তৈরি করে নিচ্ছে। কি হয় অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসে? লাইট এনার্জি, এই লাইট এনার্জি মানে এটা কোত্থেকে আসছে? সান থেকে আসছে। এই লাইট এনার্জিটা কনভার্ট হয়ে যায় কেমিক্যাল এনার্জিতে। এগুলো আমরা পরে আলোচনা করব, এখন খালি একটু শুনে রাখ টার্মটা। এনার্জি, লাইট এনার্জি কনভার্ট হয়ে যায় কেমিক্যাল এনার্জিতে। আর এই কেমিক্যাল এনার্জিটা কি করে? এই কেমিক্যাল এনার্জিটা স্টোরড হয়ে থাকে ইন কার্বোহাইড্রেট মলিকিউলস। তাহলে আমরা কি লিখতে পারি? দিস কেমিক্যাল এনার্জি ইজ স্টোরড ইন কার্বোহাইড্রেট মলিকিউলস। বোঝা গেল? তার মানে ফটোসিনথেসিসে কি হয়? ফটোসিনথেসিসে লাইট এনার্জি কনভার্ট হয়ে যায় কেমিক্যাল এনার্জিতে, আর এই কেমিক্যাল এনার্জি কি হয়? স্টোরড হয় কার্বোহাইড্রেট মলিকিউলসের মধ্যে, অর্থাৎ গাছের খাদ্য তৈরি করে দিল। ঠিক আছে? আচ্ছা, আর এই প্রসেসটার সময় গাছের ক্ষেত্রে আমি বলছি,
অক্সিজেনটা কিন্তু রিলিজড হয়। কি হয়? অক্সিজেন গেটস রিলিজড। এবার এই যে গাছ কার্বন ডাই অক্সাইডটা অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছে, অক্সিজেনকে অ্যাটমসফিয়ারে ছাড়ছে, এইগুলো কি করে সম্পন্ন হচ্ছে? মানে এই এয়ার এক্সচেঞ্জটা হচ্ছে কোথা থেকে? গাছের পাতার নিচের দিকে, মেনলি গাছের পাতার নিচের দিকে আমরা কিছু, এটা যদি গাছের পাতার নিচের দিক হয়, আমরা কিছু মানে ছিদ্র দেখতে পাবো, ছোট ছোট, মানে পাতার সারফেসে আমরা কিছু ছিদ্র দেখতে পাবো, পাতার নিচের দিকে বলছি, ঠিক আছে? কিছু ওপেনিংস দেখতে পাবো, এগুলোকে বলা হয় স্টোমাটা। এগুলোকে বলা হয় স্টোমাটা। মানে জিনিসটা কেমন হয়? এটা যদি গাছের পাতা হয়, আমি গাছের পাতাটাকে উল্টো করে দিলাম, উল্টো সারফেসে আমি কি দেখতে পাবো? কি রয়েছে তার উল্টো দিকে? এরকম স্টোমাটা রয়েছে, ঠিক আছে? এই স্টোমাটাগুলো কেমন? আমি যদি একটা স্টোমাটাকে বড় করে দেখাই, জিনিসটা এরকম টাইপের হয়। ঠিক আছে? এইটা হচ্ছে তার ওপেনিং, এটা হচ্ছে তার ওপেনিং। এই স্টোমাটাটাকে ঘিরে গার্ড সেলস থাকে, ঠিক আছে? যখন জল পায়, এই গার্ড সেলসগুলো যখন জলকে অ্যাবজর্ভ করে, এই গার্ড সেলগুলো কী হয়ে যায়? সোয়েল হয়ে যায়, তখন এই ওপেনিংটা খুলে যায়। আর যেই মাত্র এই ওপেনিংটা খুলে যায়, তখন এখান দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারে, অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারে, এবং গাছ যে অক্সিজেনটা তৈরি করলো সেটাও বেরিয়ে যেতে পারে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ঢুকছে, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। আবার যখন এই গার্ড সেলসগুলোর মধ্যে থেকে ওয়াটারটা যখন আবার বাইরে চলে আসে, তখন কি হয়ে যায়? তখন এই ওপেনিংটা বন্ধ হয়ে যায়, মানে এই টাইপের হয়ে যায় তখন, ঠিক আছে? তখন ওপেনিংটা বন্ধ হয়ে গেল। তাহলে এটা কন্ট্রোল কে করছে? এটা গার্ড সেল কন্ট্রোল করছে, তাই তো? তার মানে গার্ড সেল কি করছে? গার্ড সেলের জন্য কি হচ্ছে? এই স্টোমাটার ওপেনিংটা খুলছে। আর যেহেতু এই স্টোমাটার এই ওপেনিংটা খুলছে, তাই কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড গাছের মধ্যে প্রবেশ করতে পারছে, অর্থাৎ পাতার মধ্যে প্রবেশ করতে পারছে, এবং অক্সিজেন পাতা থেকে বেরিয়ে যেতে পারছে, যেটা ফটোসিনথেসিসের সময় যে অক্সিজেনটা তৈরি হয়েছিল। এই অবধি আমি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই এই যে ফটোসিনথেসিসের যে প্রসেসটা, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ওয়াটার রিয়াকশন করলো ইন প্রেজেন্স অফ সানলাইট, যার ফলে কি তৈরি হলো? কার্বোহাইড্রেট তৈরি হলো এবং অক্সিজেন তৈরি হলো। এটা কোন ধরনের কার্বোহাইড্রেট? গ্লুকোজ, ঠিক আছে? কিন্তু জিনিসটা কিন্তু এতটা সহজ না। এই ফটোসিনথেসিস প্রসেসটা দুটো স্টেপে হয়। একটাকে বলা হয় লাইট রিয়াকশন। কোথায় লিখবো? এখানে লেখার জায়গা নেই, পেছনের পাতায় লিখি। ফটোসিনথেসিস দুটো স্টেপে হচ্ছে। একটাকে বলা হচ্ছে লাইট রিয়াকশন। লাইট রিয়াকশন, আমরা নাম থেকেই বুঝতে পারছি লাইট রিয়াকশন মানে লাইটের প্রেজেন্সে হচ্ছে, তার মানে ইন প্রেজেন্স অফ লাইট, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডার্ক রিয়াকশন। ডার্ক রিয়াকশন, এই ডার্ক রিয়াকশন মানে যে সেটা রাত্রির বেলা হচ্ছে তা কিন্তু না। ডার্ক রিয়াকশনটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে ইট ডাজ নট রিকোয়ার লাইট। লাইট লাগে না ডার্ক রিয়াকশন করার জন্য। ইট ডাজ নট রিকোয়ার লাইট। দিনের বেলাতে হচ্ছে কিন্তু তার লাইট দরকার লাগছে না, কারণ লাইট ছাড়াই এই রিয়াকশনটা করতে পারছে, তাই এটাকে ডার্ক রিয়াকশন বলছে। কিন্তু লাইট রিয়াকশন মানে এখানে কিন্তু লাইট লাগবে, সানলাইট লাগবে। এই অবধি বোঝা গেল? আচ্ছা, একটু আগে আমরা যে বললাম ফটোসিনথেসিসের প্রসেসে কী হচ্ছে? লাইট এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে কেমিক্যাল এনার্জিতে। লাইট এনার্জিটা কোত্থেকে আসছে? সান থেকে আসছে, সূর্য থেকে আসছে, তাই তো? এই যে লাইট এনার্জি যে সূর্য থেকে আসছে, এটা কিভাবে আসে একটুখানি জানার জন্য বুঝে নে। লাইট আসে ওয়েভের মাধ্যমে। লাইট আসে কিসের মাধ্যমে? ওয়েভের মাধ্যমে। অর্থাৎ লাইট এনার্জিটা যে সান থেকে আসছে, এটা কিসের মাধ্যমে আসছে? ওয়েভের মাধ্যমে আসছে। এবার এই ওয়েভগুলো অ্যাকচুয়ালি কেমন হয়? লাইট ওয়েভস কেমন হয়? যে কোনো ওয়েভ এই ওয়েভের মাধ্যমে আসছে, ঠিক আছে? এবার এক এক লাইটের যে ওয়েভ যেগুলো আসছে, এগুলো বিভিন্ন রকমের ওয়েভলেন্থের ওয়েভ আসছে। বিভিন্ন রকমের ওয়েভলেন্থের ওয়েভ মানে এই যে আমি একটা ওয়েভ এঁকেছি, এইখান থেকে এই অবধি এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ওয়েভ লেন্থ। এই দূরত্বটাকে বলা হয় ওয়েভ লেন্থ। তাহলে আমাকে একটা জিনিস তুই বল, কোনটার ওয়েভ লেন্থ কম আর কোনটার ওয়েভ লেন্থ বেশি? আমি একটা এই ওয়েভ এঁকেছি, যার এটা হচ্ছে ওয়েভ লেন্থ। আমি আরেকটা ওয়েভ এঁকেছি এরকম।
এটা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে কার ওয়েভলেন্থ বড়? ডেফিনেটলি এর ওয়েভলেন্থ বড়। আর এর ওয়েভলেন্থটা ছোট। এর ওয়েভলেন্থটা বড় আর এর ওয়েভলেন্থটা ছোট। বোঝা গেল তো? তাহলে লাইট এনার্জি যখন সান থেকে আসছে, এরকম বিভিন্ন ওয়েভলেন্থ তার সাথে আসছে। লাইটটা বিভিন্ন ওয়েভলেন্থের মাধ্যমে আসছে। এবার একটা জিনিস জেনে রাখ, সেটা হচ্ছে যে যার ওয়েভলেন্থ যত বড় হবে তার এনার্জি তত কম হবে। তার মানে কি? তার মানে ওয়েভলেন্থ যদি বড় হয়, এনার্জি কি হবে? ছোট হবে। আর যার ওয়েভলেন্থ যত ছোট হবে তার ক্ষেত্রে এনার্জি তত বেশি হবে। এই অবধি বোঝাতে পারলাম? যার ওয়েভলেন্থ যত বড় তার এনার্জি তত কম, আর যার ওয়েভলেন্থ যত ছোট তার এনার্জি তত বেশি। তার মানে সান থেকে যখন বিভিন্ন ওয়েভলেন্থ আসছে, সান থেকে যে লাইট এনার্জি আসছে তার যে বিভিন্ন ওয়েভলেন্থ আসছে, এখানে কি দেখবো আমরা? কোনো ওয়েভ দেখবো যার ছোট ওয়েভলেন্থ আছে, কোনো ওয়েভ দেখবো যার বড় ওয়েভলেন্থ আছে। তাহলে যার ওয়েভলেন্থ বড় তার মানে তার এনার্জি কম, আর যার ওয়েভলেন্থ ছোট তার এনার্জি বেশি। এই অবধি আমরা বুঝতে পারলাম। এবার এই যে ওয়েভলেন্থগুলো মাপা হয় বিভিন্ন রকমের হতে পারে। এটা মাপা হয় হচ্ছে কি দিয়ে? ন্যানোমিটার দিয়ে। এই ওয়েভলেন্থগুলো মাপা হয় ন্যানোমিটার দিয়ে। ধর 500 ন্যানোমিটারের একটা ওয়েভ আসছে, ঠিক আছে? আবার ধর কোনো একটা ওয়েভ আসছে 680 ন্যানোমিটারের, আবার ধর অন্য একটা ওয়েভ আসছে 700 ন্যানোমিটারের। তাহলে এই যে তিনটে ওয়েভ নিয়ে আমরা কথা বললাম, একটা 500 ন্যানোমিটার, একটা 680 ন্যানোমিটার, একটা 700 ন্যানোমিটার। তার মানে কি? যেটা 500 ন্যানোমিটার সেই ওয়েভটা কেমন হবে? সেই ওয়েভটা তো এরকম হবে 500। আবার যেটা 680 তার ওয়েভ লেন্থটা একটু বেড়ে গেল, তার মানে সেই ওয়েভটা কেমন হবে? হয়তো এরকম হবে। আর যেটা 700 সেটা কি হবে? তার ওয়েভ লেন্থটা আরেকটু বেড়ে যাবে, তার মানে এটা হয়তো হবে 700। তার মানে যত ওয়েভলেন্থ ছোট হচ্ছে তত তার এনার্জি বেশি। তার মানে 500 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থ, যে ওয়েভটার 500 ন্যানোমিটার ওয়েভলেন্থ, তার এনার্জি বেশি। তারপরে যেটা 680 তার এনার্জিটা আরেকটু কম হলো। আবার যে ওয়েভটার ওয়েভলেন্থ 700 ন্যানোমিটার তার এনার্জি আরেকটু কম হলো। এরকম সব রকমের ওয়েভলেন্থ মিলিয়ে মিশিয়ে সান থেকে কি হয়? লাইট এনার্জি আসে। এই অবধি আমি বোঝাতে পারলাম। আমরা এরপরে যখন ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব, আমরা ক্লোরোপ্লাস্টে দুটো জিনিস আমরা দেখব আছে। একটাকে বলা হয় গ্রানা আর একটাকে বলা হয় স্ট্রোমা বা ম্যাট্রিক্স। আমরা পরে আসব, খালি এইটুকুনি জেনে রেখে দে যে লাইট রিয়াকশন ক্লোরোপ্লাস্টের কোন জায়গায় হচ্ছে? গ্রানাতে হচ্ছে, গ্রানাতে। আর ডার্ক রিয়াকশন ক্লোরোপ্লাস্টের কোথায় হচ্ছে? স্ট্রোমাতে হচ্ছে, যার আরেকটা নাম হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা আমরা দেখব যে ম্যাট্রিক্স বলতে কি। এটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট আমরা কি জানি? দুটো মেমব্রেন। এর মধ্যে আমরা কি দেখব? এইখানে ফ্লুইড ফিল্ড এরিয়া রয়েছে, ফ্লুইড ফিল্ড, ঠিক আছে, কালারলেস ফ্লুইড ফিল্ড এরিয়া। এটাকে বলা হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। আর এই স্ট্রোমার মধ্যে আমরা কিছু প্লেটের মতো জিনিস এরকম সাজানো দেখব, এরকম প্লেটের মতো কিছু জিনিস সাজানো দেখব। এগুলোকে বলা হচ্ছে গ্রানা। ঠিক আছে? তাহলে লাইট রিয়াকশন কোথায় হচ্ছে? গ্রানাতে হচ্ছে। আমি ডিটেলসে পরে আলোচনা করব। লাইট রিয়াকশন হচ্ছে গ্রানাতে, আর ডার্ক রিয়াকশন কোথায় হচ্ছে? স্ট্রোমাতে। আর ডার্ক রিয়াকশন মানে আমি কি বলেছি? ডার্ক রিয়াকশন মানে যে সেটা রাত্রির বেলা হচ্ছে বা অন্ধকারে হচ্ছে তা কিন্তু না। ডার্ক রিয়াকশন কেন বলা হচ্ছে? যেহেতু এই রিয়াকশনটা করার সময় লাইটের কোনো দরকার পড়ছে না, লাইট ছাড়া এই রিয়াকশন হতে পারে, তাই এটাকে বলা হয় ডার্ক রিয়াকশন। আর লাইট রিয়াকশন কেন বলা হচ্ছে? লাইট রিয়াকশন বলা হচ্ছে এই রিয়াকশনটা করার জন্য লাইটের উপস্থিতি প্রয়োজন। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়েছে তো? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই যে আমরা স্টোমাটা নিয়ে আলোচনা করলাম, স্টোমাটা আর স্টোমার মধ্যে ডিফারেন্স কি? স্টোমাটা আর স্টোমা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্টোমা হচ্ছে সিঙ্গুলার। আমি যখন একটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে স্টোমা, আর আমি যখন একের অধিক নিয়ে কথা বলছি, আমি যখন প্লিউরালে কথা বলছি তখন সেটা হচ্ছে স্টোমাটা। এটাই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স না। ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার। তাহলে এটা কি? এটা হচ্ছে গার্ড সেল, আমরা বুঝে গেছি, তাই তো? আমি এখানে কি দেখছি? আমি এখানে স্টোমা দেখছি, এটা হচ্ছে গার্ড সেল। আর এই যে মাঝের যে ওপেনিংটা, যে ফাঁকা জায়গাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্টোমাটাল পোর। এটাকে কি বলা হয়? স্টোমাটাল পোর। স্টোমাটাল
পোর বা ওপেনিং। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বুঝতে হবে যে গাছের পাতায়, ঠিক আছে, গাছের পাতায় এক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় মেসোফিল সেল, মেসোফিল সেলস। ঠিক আছে, এই মেসোফিল সেলসগুলো কি? এই মেসোফিল সেলসগুলো হচ্ছে এক ধরনের স্পেশাল সেল, মানে যেটাকে বলা হয় হাইলি ডিফারেন্সিয়েটেড সেল, যার নির্দিষ্ট কাজ আছে। কোথায় থাকে? প্ল্যান্ট লিভসের মধ্যে থাকে। আমি একে বলতে পারি হাইলি ডিফারেন্সিয়েটেড সেলস। হাইলি ডিফারেন্সিয়েটেড সেলস কথার মানে কি? তার মানে একদম সম্পূর্ণ একটু আলাদা ধরনের সেল। ঠিক আছে, যেগুলো কোথায় থাকে? ফাউন্ড ইন প্ল্যান্ট লিভস, ফাউন্ড ইন প্ল্যান্ট লিভস। আর এই মেসোফিল সেলসের মধ্যে কি থাকে? এদের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টটা থাকে। তার মানে দিস সেলস কন্টেন্স ক্লোরোপ্লাস্ট, দিস সেলস কন্টেন্স ক্লোরোপ্লাস্ট। তাই তো, আমরা ক্লোরোপ্লাস্ট আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যেটা কি, যেটা হচ্ছে সাইট অফ ফটোসিনথেসিস। আমি ক্লোরোপ্লাস্টকে বলতে পারি তো সাইট অফ ফটোসিনথেসিস, এখানেই অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস হয়, সাইট অফ ফটোসিনথেসিস। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কেমন হয়? ক্লোরোপ্লাস্ট হচ্ছে ডবল মেমব্রেন বাউন্ড একটা অর্গানেল। আমি একটা ছবি আঁকছি, ঠিক আছে, রাফ ছবি আঁকছি। এটা একটা মেমব্রেন, এটা একটা মেমব্রেন। তার মানে কটা মেমব্রেন দিয়ে ঘেরা ক্লোরোপ্লাস্ট? ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। ঠিক আছে, তাহলে আমি ক্লোরোপ্লাস্টকে কি লিখতে পারি? ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। ঠিক আছে, আচ্ছা, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা এই যে ভেতরে যে ফাঁকা জায়গাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিউমেন। লিউমেন মানে হচ্ছে ফাঁকা জায়গা। এখানটায় কি থাকে? এখানটা একটা ফ্লুইড দিয়ে ভরা থাকে, এখানে একটা কালারলেস ফ্লুইড দিয়ে ভরা থাকে পুরো জায়গাটা। এই ফ্লুইডটাকে বলা হয় স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এই ফ্লুইডটাকে কি বলা হয়? স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এই অবধি বোঝা গেল? এবার আমরা এই স্ট্রোমা বা ম্যাট্রিক্সের মধ্যে দেখতে পাবো কিছু ডিশের মতো জিনিস এর মধ্যে রয়ে গেছে, কিছু প্লেটের মতো জিনিস এরকম রয়ে গেছে, কিছু প্লেটের মতো জিনিস এরকম রয়ে গেছে। এইগুলোকে বলা হয় গ্র্যানাম। এই এক একটাকে বলা হয় গ্র্যানাম। এটা একটা গ্র্যানাম, এটা একটা গ্র্যানাম, এটা একটা গ্র্যানাম। আর এটা হচ্ছে সিঙ্গুলার। আর এটাকে প্লুরাল করে দিলে কি হবে? সেটা হয়ে যাবে গ্রানা। গ্রানা মানে আমি প্লুরালে বলছি, এই তিনটে হচ্ছে গ্রানা, আর এক একটা হচ্ছে গ্র্যানাম। আর এই গ্র্যানামগুলো আমরা যদি দেখি, আমরা কি দেখবো? এখানে প্লেটের মতো বা থালার মতো কিছু জিনিস দিয়ে এগুলো তৈরি, তাই তো? এই এক একটা থালাকে, এক একটা প্লেটকে, এক একটা ডিশকে বলা হয় থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড। মনে থাকবে? তার মানে এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। এই থাইলাকয়েডগুলো পরপর সাজিয়ে কি তৈরি করে? গ্র্যানাম তৈরি করে। আর একটা গ্র্যানাম আরেকটা গ্র্যানামের সঙ্গে কানেক্টেড আছে বাই মিনস অফ স্ট্রোমাল ল্যামেলি। এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় স্ট্রোমাল ল্যামেলি। তার মানে এটার সাথে এটা স্ট্রোমাল ল্যামেলি দিয়ে লিঙ্ক করা, এই গ্র্যানামটা আবার এই গ্র্যানামটার সাথে স্ট্রোমাল ল্যামেলি দিয়ে লিঙ্ক করা। বোঝা গেল? একটা আরেকজনের সঙ্গে লেগে রয়েছে কি দিয়ে? স্ট্রোমাল ল্যামেলি দিয়ে। তাহলে আমি লিখে দিই জিনিসটা, স্ট্রোমাল ল্যামেলি। এই অবধি পরিষ্কার? তাহলে আমি কি বললাম? ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা কেমন হয়? ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। ঠিক আছে, এটা একটা মেমব্রেন, এটা একটা মেমব্রেন। আচ্ছা, এই দুটো মেমব্রেনের যে মাঝের যে স্পেসটা, সেটাকে কি বলা হয় জানিস? এটাকে বলা হয় পেরিপ্লাস্টিড স্পেস। এটাকে বলা হয় পেরিপ্লাস্টিড স্পেস, পেরিপ্লাস্টিড স্পেস। জায়গা তোদের লেভেল এখন এতটা জানার দরকার নেই। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেকগুলো থালার মতো জিনিস সাজানো থাকে, যেগুলো এক একটাকে বলা হয় থাইলাকয়েড। আর অনেকগুলো থাইলাকয়েড সাজিয়ে সাজিয়ে কী তৈরি করেছে? এক একটা গ্র্যানাম তৈরি করেছে। আর এরকম অসংখ্য গ্র্যানা রয়েছে। আর একটা গ্র্যানাম আরেকটা গ্র্যানামের সঙ্গে জুড়ে রয়েছে কিসের মাধ্যমে? বাই মিনস অফ স্ট্রোমাল ল্যামেলি। এই অবধি বোঝা গেল? আর এই গ্র্যানামগুলোকে ঘিরে ঘিরে
এই গ্র্যানাগুলোকে ঘিরে কি রয়েছে? ফ্লুইড রয়েছে, কালারলেস ফ্লুইড রয়েছে, যেটাকে কি বলা হয়? স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এই অবধি আমাদের কাছে পরিষ্কার এই ফ্লুইডটাকে কি বলা হয়? স্ট্রোমা বা ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্স দিয়ে ঘেরা রয়েছে কাকে? এই গ্র্যানামগুলোকে ঘেরা। এই অবধি আমাদের কাছে পরিষ্কার তো? আচ্ছা, তার মানে আমি ক্লোরোপ্লাস্টের ইন্টারনাল স্ট্রাকচার যদি দেখি, আমি দু ধরনের জিনিস দেখতে পাবো। কি দেখতে পাবো? একটা আমি স্ট্রোমা দেখতে পাবো, অর্থাৎ এই ফ্লুইডটা দেখতে পাবো। আর এই ফ্লুইডের মধ্যে আমরা কি দেখতে পাবো? কি কি রয়েছে তার মধ্যে? আমরা গ্র্যানা দেখতে পাবো। আমরা গ্র্যানা দেখতে পাবো। এই গ্র্যানাকে ঘিরেই এই ফ্লুইডটা রয়েছে, অর্থাৎ এই স্ট্রোমা বা ম্যাট্রিক্স রয়েছে। এই অবধি আমরা বুঝতে পারলাম। তাহলে স্ট্রোমা বা ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? স্ট্রোমা বা ম্যাট্রিক্স হচ্ছে কালারলেস ফ্লুইড present within the inner membrane of the chloroplast. The colorless fluid present within the inner membrane of the chloroplast. Chloroplast এটা inner membrane, এটা outer membrane। এই inner membrane এর ভেতরে যে কালারলেস ফ্লুইডটা রয়েছে তাকে বলা হয় স্ট্রোমা বা ম্যাট্রিক্স। আর গ্র্যানা কাকে বলছি? গ্র্যানা হচ্ছে নিউমেরাস ডিস্ক লাইক স্ট্রাকচারস কল্ড থাইলাকয়েড, এক জায়গায় জুড়ে জুড়ে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে গ্র্যানাম তৈরি করেছে। সিঙ্গুলারে গ্র্যানাম, আর প্লিউরালে একটার বেশি যেই হয়ে যাচ্ছে আমি তখন সেটাকে কি বলছি? আমরা গ্র্যানা বলছি। আর গ্র্যানাগুলো কি রয়েছে? একটার সাথে একটা কানেক্টেড রয়েছে ইচ আদার বাই এ মেমব্রেন বাউন্ড চ্যানেল। এই মেমব্রেন বাউন্ড চ্যানেলগুলোকে কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলি। কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলি। এই অবধি আমাদের কাছে পরিষ্কার তো? আচ্ছা, এই যে আমরা স্ট্রোমা যেটা দেখলাম, অর্থাৎ এই যে মানে ফ্লুইড পার্ট যেটা দেখলাম, যেটাকে স্ট্রোমা বা ম্যাট্রিক্স বলি, এখানে আমরা কি বলেছি? ফটোসিনথেসিসের কোন রিয়াকশনটা হয়? ডার্ক রিয়াকশন টেক্স প্লেস। অর্থাৎ এখানে হয় ডার্ক রিয়াকশন। আর আমরা যদি এই থাইলাকয়েডের মেমব্রেনগুলো দেখি, থাইলাকয়েডের মেমব্রেনগুলো আমরা যদি দেখি, এই থাইলাকয়েডের মেমব্রেনে, এবং আমরা যদি স্ট্রোমা ল্যামেলির মেমব্রেন দেখি, আমরা দেখতে পাবো এখানে কি হচ্ছে? এখানে অ্যাকচুয়ালি লাইট রিয়াকশন হচ্ছে। এই থাইলাকয়েডের মেমব্রেনে বা স্ট্রোমাল ল্যামেলির মেমব্রেনে কি হচ্ছে? লাইট রিয়াকশন হচ্ছে। কিভাবে লাইট রিয়াকশন হচ্ছে আমরা পরে আসব। তার মানে সহজভাবে আমি কি বলতে পারি? যে থাইলাকয়েডের মেমব্রেনে হচ্ছে লাইট রিয়াকশন, আর স্ট্রোমার মধ্যে হচ্ছে ডার্ক রিয়াকশন অফ ফটোসিনথেসিস। এবার আমরা এই থাইলাকয়েডের মেমব্রেনের ওপরে, ঠিক আছে, থাইলাকয়েডগুলোর মেমব্রেনের ওপরে এবং আমরা এই স্ট্রোমা ল্যামেলির মেমব্রেনের ওপরে আমরা কিছু জিনিস এরকম দেখতে পাবো আছে। ঠিক আছে, আমরা এরকম কিছু জিনিস দেখতে পাবো যে আছে। এগুলো কি? আমি আসছি। এটা কি লিখেছি? পেরিপ্লাস্টিডিয়াল হবে, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। দুটো মেমব্রেনের, আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, এটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ঠিক আছে, তার মানে ক্লোরোপ্লাস্টের যে দুটো মেমব্রেন আছে, আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, ডবল মেমব্রেন অর্গানেল তো এটা, তার যে মাঝের যে জায়গাটা, যে স্পেসটা তার মাঝখানে রয়েছে, সেটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। যাই হোক, এটা লাগবে না তোদের এখন। আমরা কি বলেছি? এই যে থাইলাকয়েডগুলো যে দেখেছি তার মেমব্রেনে আমরা এরকম কিছু জিনিস দেখতে পাবো আছে। এই থাইলাকয়েডগুলোর মেমব্রেনে আমরা কি দেখতে পাবো? এরকম কিছু জিনিস আছে। ঠিক আছে, এবং শুধু তাই না, আমরা এই যে স্ট্রোমাল ল্যামেলি যেগুলো দেখেছিলাম, এখানেও আমরা দেখবো যে কিছু জিনিস আছে। এগুলোকে বলা হয় ফটো সিস্টেম। এগুলোকে কি বলা হয়? ফটো সিস্টেম, যাকে আমরা শর্টে বলি পিএস। এটা কিন্তু একটু জেনে রেখে দে, কারণ একটু ডিটেলসে যাচ্ছে, খুব বেশি ডিটেলসে যাব না, কারণ এই ফটো সিস্টেমের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো ক্লোরোফিল আছে। ঠিক আছে, এগুলো যে ফটো সিস্টেম, এগুলোর মধ্যে আমরা ক্লোরোফিল দেখতে পাবো। এবার এই ফটো সিস্টেম দু রকমের হতে পারে। কি কি? একটাকে বলা হয় ফটো সিস্টেম 2 বা PS2, এবং একটাকে বলা হয় ফটো সিস্টেম 1 বা PS1। এই যে থাইলাকয়েড যেগুলো আমরা দেখেছি, থাইলাকয়েডের মেমব্রেনে যে ফটো সিস্টেমগুলো রয়েছে, এগুলো দু রকম হতে পারে, মানে ফটো সিস্টেম 2 এবং ফটো সিস্টেম 1। এই যে থাইলাকয়েডের মধ্যে যেগুলো রয়েছে, এগুলো কি কি হতে পারে? ফটো সিস্টেম 2 এবং ফটো সিস্টেম 1, দু রকমই থাকতে পারে। ঠিক আছে, কিন্তু স্ট্রোমাল ল্যামেলির মধ্যে যে ফটো সিস্টেমগুলো রয়েছে, সেগুলো শুধুমাত্র ফটো সিস্টেম 1ই হবে। এটা শুধুমাত্র ফটো সিস্টেম 1 হবে। এই জিনিসটা একটু মাথায় বসিয়ে রাখ। আমি কি বললাম? যেগুলো থাইলাকয়েড রয়েছে, থাইলাকয়েডের মধ্যে দু ধরনের ফটো সিস্টেমই রয়েছে, অর্থাৎ ফটো সিস্টেম 2 এবং ফটো সিস্টেম 1 দু রকমই রয়েছে।
কিন্তু আমরা যদি স্ট্রোমাল ল্যামেলিগুলো দেখি, এই স্ট্রোমাল ল্যামেলির সারফেসের ওপরে, মেমব্রেনের ওপরে যে ফটোসিস্টেমগুলো রয়েছে, এটা কি রয়েছে? ফটোসিস্টেম 1ই থাকবে। স্ট্রোমাল ল্যামেলির ওপরে ফটোসিস্টেম 2 থাকবে না, এটা মাথায় বসিয়ে রেখে দেয়। ফটোসিস্টেম 2 এবং 1 দুটোই থাকবে হচ্ছে কিসের মধ্যে? থাইলাকয়েডের মধ্যে। এই অবধি আমাদের কাছে বোঝা গেল। তাহলে এবারে আমি আরেকটু ডিটেলসে যাচ্ছি। এর চেয়ে একটু ডিটেলসে যাওয়ার আগে আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে পিগমেন্ট বুঝতে হবে, পিগমেন্টের কনসেপ্ট আনতে হবে। দেখ, এতদিন তোরা ছোট ছিলিস, পিগমেন্ট মানে বুঝে গেছিস কালার, তাই তো? কিন্তু পিগমেন্ট মানেই যে কালার তা কিন্তু না। এখন তোরা একটু ডিটেলসে জানবি, উঁচু ক্লাস হয়েছে। পিগমেন্টের মধ্যে যে কালার থাকে সেটা তার একটা বৈশিষ্ট্য, কিন্তু পিগমেন্ট মানেই কিন্তু কালার না, ঠিক আছে? তাহলে পিগমেন্ট জিনিসটা কি? পিগমেন্ট হচ্ছে এক প্রকার কেমিক্যাল কম্পাউন্ড। পিগমেন্ট কি? পিগমেন্ট হচ্ছে এক প্রকার কেমিক্যাল কম্পাউন্ড, যার কাজ কি? যার কাজ হচ্ছে ফিক্সড ওয়েভলেন্থকে অ্যাবজর্ভ করা। যার কাজ হচ্ছে দে অ্যাবজর্ভ ফিক্সড ওয়েভলেন্থ, মানে লাইট এনার্জি যেগুলো আসছে, লাইট এনার্জির যে ফিক্সড ওয়েভলেন্থ, সেগুলোকে সে অ্যাবজর্ভ করতে পারে। ফিক্সড ওয়েভলেন্থ মানে কি? ধর এটা একটা পিগমেন্ট, কোনো একটা পিগমেন্ট এ যে ওয়েভলেন্থের ওয়েভকে সে অ্যাবজর্ভ করতে পারবে। ধর এ করছে 480 ন্যানোমিটারের ওয়েভলেন্থ, তাহলে এ খালি 480কেই করতে পারবে। এ কিন্তু 500 ন্যানোমিটারের কোনো যদি ওয়েভলেন্থ আসে তাকে কিন্তু অ্যাবজর্ভ করতে পারবে না। তাহলে 500 ন্যানোমিটারের ওয়েভলেন্থকে অ্যাবজর্ভ করার জন্য আরও অন্য কোনো পিগমেন্ট লাগবে। তার মানে পিগমেন্ট কি করতে পারে? সে একমাত্র ফিক্সড ওয়েভলেন্থকে অ্যাবজর্ভ করতে পারে। এই পিগমেন্টটা তৈরি হয়েছে 480 ন্যানোমিটারের ওয়েভলেন্থের ওয়েভকে অ্যাবজর্ভ করার জন্য। তাই এ 480 ন্যানোমিটারের ওয়েভকেই, 480 ন্যানোমিটার ওয়েভলেন্থ যার আছে এরকম ওয়েভকেই অ্যাবজর্ভ করবে। আবার এই পিগমেন্টটা তৈরি হয়েছে 500 ন্যানোমিটার যে ওয়েভলেন্থ আছে সেই সব ওয়েভগুলোকে অ্যাবজর্ভ করার জন্য। তাহলে এ কিন্তু 600 ন্যানোমিটার যদি হয় বা 680 ন্যানোমিটারের কোনো ওয়েভ আসে তাকে অ্যাবজর্ভ করবে না। এ কাকে করবে? 500 ন্যানোমিটারের ওয়েভগুলোকেই, 500 ন্যানোমিটার ওয়েভলেন্থ যার আছে সেই ওয়েভগুলোকে অ্যাবজর্ভ করবে। তার মানে পিগমেন্ট হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড যারা কাকে অ্যাবজর্ভ করতে পারে? ফিক্সড ওয়েভলেন্থ যাদের আছে সেরকম ওয়েভগুলোকে অ্যাবজর্ভ করতে পারে, ঠিক আছে? এবং যেই মুহূর্তে এই পিগমেন্টগুলো এই ওয়েভলেন্থের ওয়েভগুলোকে অ্যাবজর্ভ করে নিল, তখন কী হবে? এদের মধ্যে যে ইলেকট্রনস যেগুলো রয়েছে সেই ইলেকট্রনসগুলো এক্সাইটেড হয়ে যাবে। এদের মধ্যে যে ইলেকট্রনস রয়েছে সেগুলো এক্সাইটেড হয়ে যাবে। তার মানে পিগমেন্ট মানে আমরা শুধু কালার বলবো না, আমরা পিগমেন্ট কাকে বলবো? পিগমেন্ট হলো এক প্রকার কেমিক্যাল কম্পাউন্ড যা ফিক্সড ওয়েভলেন্থকে অ্যাবজর্ভ করতে পারে এবং যার কারণে তার নিজস্ব ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে যায়। আর এই প্রতিটা পিগমেন্ট হচ্ছে কেমিক্যালি লিপিডস। তার মানে পিগমেন্টস আর কেমিক্যালি লিপিডস, ঠিক আছে? এই পিগমেন্টসগুলো কি? পিগমেন্টসগুলো হচ্ছে কেমিক্যালি লিপিডস। এই অবধি আমরা বুঝতে পারলাম। আর পিগমেন্টের বৈশিষ্ট্য কি? যে তাদেরকে রং করা আছে, তার কালার আছে, তাই তো? এটা হচ্ছে পিগমেন্টের বৈশিষ্ট্য। এবার আমরা যদি হায়ার প্ল্যান্টস দেখি, হায়ার প্ল্যান্টসে আমরা কত রকমের পিগমেন্ট দেখতে পাই? আমরা প্রধানত 4 রকমের পিগমেন্ট দেখতে পাই। কি কি? একটা হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, আচ্ছা, ক্যারোটিন বা যাকে আমরা ক্যারোটিনয়েডসও বলি, এবং জ্যান্থোফিল। এবার কিন্তু আমরা ক্লোরোফিল থেকে একটু এগিয়ে গেলাম। আগের ক্লাস অবধি তোরা ক্লোরোফিল পড়েছিলিস, এবার একটু ক্লোরোফিলের থেকে একটু ডেপথে গেলাম। তাহলে হায়ার প্ল্যান্টসে আমরা কি পিগমেন্ট দেখতে পারি? আমরা 4 রকমের পিগমেন্ট দেখতে পারি। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন বা যাকে আমরা ক্যারোটিনয়েডও বলি, এবং জ্যান্থোফিল, ঠিক আছে? আচ্ছা, এবার মজার ব্যাপার হলো আমরা একটু আগে কি পড়েছিলাম? এই থাইলাকয়েডগুলোর মেমব্রেনে ছিল হচ্ছে ফটোসিস্টেম, পিএস বলছিলাম, ফটোসিস্টেম ছিল, তাই তো? আর এই যে স্ট্রোমাল ল্যামেলি যেগুলো, এখানেও ফটোসিস্টেম ছিল। স্ট্রোমাল ল্যামেলিতে কি ছিল? ফটোসিস্টেম 1 বা PS1, এবং থাইলাকয়েডগুলোর মেমব্রেনে কি ছিল? ফটোসিস্টেম 1ও ছিল এবং ফটোসিস্টেম 2ও ছিল। ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুটোই ছিল, তাই তো? এবার তাহলে আমরা ফটোসিস্টেমগুলো কেমন হয় দেখে নিই, এবং তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি পিগমেন্টগুলো কিভাবে থাকে, কোথায় থাকে। আমি একটা ফটোসিস্টেমকে আমি বড় করছি।
আমি একটা ফটো সিস্টেমকে আমি জুম করে দেখাচ্ছি, এনলার্জ করে দেখাচ্ছি কেমন হয়। ধর এটা একটা ফটো সিস্টেম, এটা একটা ফটো সিস্টেম পিএস 1 না 2 পরে আসছি। এটা একটা ফটো সিস্টেম। এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো যে একটা মেন পিগমেন্ট এখানে রয়েছে, মেন পিগমেন্ট। এই মেন পিগমেন্টটাকে বলা হয় রিয়াকশন সেন্টার। এই মেন পিগমেন্টটাকে কি বলা হয়? রিয়াকশন সেন্টার। অর্থাৎ এইটাই হচ্ছে একমাত্র মেন পিগমেন্ট যার নাম হচ্ছে ক্লোরোফিল এ। এটার নাম হচ্ছে ক্লোরোফিল এ। আর এইখানে আমরা বিভিন্ন আলাদা পিগমেন্ট দেখতে পাবো, বিভিন্ন আলাদা পিগমেন্ট দেখতে পাবো। এই যে রিমেনিং পিগমেন্ট যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় অ্যান্টেনা কমপ্লেক্স। এগুলোকে বলা হয় অ্যান্টেনা কমপ্লেক্স, বা এগুলোকে বলা হয় লাইট হারভেস্টিং কমপ্লেক্স। একে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, হারভেস্টিং কমপ্লেক্স বলা হয়। আচ্ছা, এবার মজার ব্যাপার হচ্ছে যে এইগুলো কেন এরকম থাকে। এই পুরোটা নিয়ে হচ্ছে ফটো সিস্টেম। যখন সোলার এনার্জি আসছে, অর্থাৎ সান থেকে যখন এনার্জি আসছে, বিভিন্ন ওয়েভলেন্থগুলো আসছে, প্রথমে কিন্তু এই ক্লোরোফিল এ সেই ওয়েভলেন্থ মানে কি বলে অ্যাবজর্ভ করে না। করে কারা? এইগুলো করে, অ্যান্টেনা কমপ্লেক্স করে। আর এই অ্যান্টেনা কমপ্লেক্সের মধ্যে যে জিনিসগুলো রয়েছে এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে বাকি তিনটে যেটা রয়েছে ক্লোরোফিল এছাড়া বাকি যে তিনটে পিগমেন্ট রয়েছে তারা রয়েছে। অর্থাৎ এর মধ্যে রয়েছে ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েড বা আমরা একে ক্যারোটিন বলি, আর কি রয়েছে? জ্যান্থোফিল রয়েছে। এবার এই যে ওয়েভগুলো আসলো, ওয়েভলেন্থগুলো আসলো, প্রথমে এ নিল। এ নেওয়ার পরে কি করবে? এ আবার ইলেকট্রনকে ছাড়বে বা এনার্জিকে ছাড়বে, যেটা এ অ্যাকসেপ্ট করবে। এ আবার ইলেকট্রন ছাড়বে, যেটা এ অ্যাকসেপ্ট করবে। এ আবার ইলেকট্রন ছাড়বে, যে এটা অ্যাকসেপ্ট করবে। এরম যত যেতে লাগবে না এনার্জিগুলো কমতে যাবে। এনার্জিগুলো কমতে যাবে মানে কি? ওয়েভলেন্থটা বড় হতে যাবে। এই যখন ওয়েভলেন্থ নিয়েছিল তখন, এই যখন ওয়েভটা নিয়েছিল তখন ওয়েভলেন্থটা অনেক ছোট ছিল, অর্থাৎ এনার্জি খুব বেশি ছিল। এবার এ এক্সাইটেড হয়ে গেল। এ এক্সাইটেড হয়ে গিয়ে কী করবে? ইলেকট্রনকে ছেড়ে দেবে, অর্থাৎ এনার্জিকে ছেড়ে দেবে। তখন এ এক্সাইটেড হবে। এই যে ইলেকট্রন এখানে চলে এলো, এটা কি হবে? এই এনার্জিটা একটু কমে গিয়ে এলো। এ যে ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করতে পারতো, এ সেই ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করতে পারবে না। একটু বড় ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করবে, অর্থাৎ কম এনার্জি অ্যাবজর্ভ করবে। এ আরেকটু বড় ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করবে, অর্থাৎ আরেকটু কম এনার্জি অ্যাবজর্ভ করবে, তাই এখানে গেল। এই আরেকটু কম করবে। এরম করে চলতে আলটিমেটলি কোথায় এসে ঢুকবে? আলটিমেটলি এখানে এসে ঢুকবে। অর্থাৎ সব থেকে কম এনার্জি যদি কেউ নেয়, অর্থাৎ সব থেকে বড় ওয়েভলেন্থ যদি কেউ অ্যাবজর্ভ করে, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। এই অবধি বোঝা গেল? এইবার এটা তো আমরা ফটো সিস্টেম বুঝলাম। এবার ফটো সিস্টেমের দুখানা ভাগ আমরা দেখবো এক্স্যাক্টলি কেমন হয়। আচ্ছা, ফটো সিস্টেমের ভাগে যাওয়ার আগে একটা জিনিস আমি খালি বলে দেবো যে এই যে বিভিন্ন পিগমেন্টগুলো আমরা যে বললাম, এই পিগমেন্টগুলোর রং কেমন হয়। ক্লোরোফিল এর কালার কেমন হয়? ক্লোরোফিল এর কালার হচ্ছে ব্লু গ্রিন। ক্লোরোফিল এর কালার হয় ব্লু গ্রিন। আর ক্লোরোফিল বির কালার কেমন হয়? এটা হচ্ছে গ্রিন ইয়েলো। ক্যারোটিন বা ক্যারোটিনয়েডের কালার কেমন হয়? এটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ। আর জ্যান্থোফিলের কালার কেমন হয়? এটা হচ্ছে ইয়েলো। তাহলে আমরা কালারগুলো জেনে গেলাম। ক্লোরোফিল এ হচ্ছে ব্লু গ্রিন, ক্লোরোফিল বি হচ্ছে গ্রিন ইয়েলো, ক্যারোটিন বা ক্যারোটিনয়েড হচ্ছে ইয়েলো অরেঞ্জ, আর জ্যান্থোফিল হচ্ছে ইয়েলো। তাহলে এবার আমরা নেক্সট পার্টে যাই যে ফটো সিস্টেম যে দুরকম হয়, দুরকম কেমন হয় এক্স্যাক্টলি। বেসিক জিনিসটা এক। আচ্ছা, তাহলে ফটো সিস্টেমের আলোচনাটা করি। আচ্ছা, এর পেছনে জায়গা আছে তো পাতাটা, এর পেছনেই করি। আমি ফটো সিস্টেম দুখানা আঁকছি। ফটো সিস্টেম, যাকে আমরা শর্টে বলি পিএস। আমি প্রথমে একটা PS2 আঁকছি, তারপর একটা PS1 আঁকছি। কেন এটা PS1 আর এটা কেন PS2? যেহেতু PS1 মানে ফটো সিস্টেম 1 আগে ডিসকভার হয়েছে, তাই এটা PS1, আর ফটো সিস্টেম 2 পরে ডিসকভার হয়েছে, তাই এটার নাম হচ্ছে PS2। যাই হোক,
এটা এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার না, যেটা বলার সেটাকে বলে নিই। দুজনে মোটামুটি একই রকম। এখানে কি থাকবে, মেন যে রিয়াকশন সেন্টারটা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে রিয়াকশন সেন্টার, রিয়াকশন সেন্টার। তাহলে PS2 এরও বা ফটোসিস্টেম 2 এরও এটা রিয়াকশন সেন্টার, আর এটা হচ্ছে ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টার। আর এই রিয়াকশন সেন্টারে কি থাকে, আমি কি বলেছি, রিয়াকশন সেন্টারটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে মেন পিগমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ। এটা ক্লোরোফিলে, এটাও ক্লোরোফিলে। আর বাকি কি রয়েছে, বাকি রয়েছে রিমেনিং পিগমেন্টগুলো। বাকি কি রয়েছে, বাকি রয়েছে রিমেনিং পিগমেন্ট। আর এই রিমেনিং পিগমেন্টগুলোকে আমরা কি বলি, আমরা বলি অ্যান্টেনা কমপ্লেক্স। কি বলি, অ্যান্টেনা কমপ্লেক্স, বা আমরা এর আরেকটা নামও দিয়েছি, কি বলি আমরা এগুলোকে, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। আচ্ছা, এবার এর মধ্যে কি কি পড়ে, এই যে এইগুলো হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এই কটা আর এই কটা, তাই তো। এর মধ্যে কি কি পড়ে, এর মধ্যে ক্লোরোফিল বি পড়ে, ক্লোরোফিল বি পড়ে, এর মধ্যে ক্যারোটিনয়েড পড়ে, ক্যারোটিনয়েড বা যাকে আমরা ক্যারোটিন বলি, এবং জ্যান্থোফিল পড়ে। এই অবধি বোঝা গেছে, এই অবধি আমরা আগেই আলোচনা করে নিয়েছি। এবার আমাকে জানতে হবে যে এক্স্যাক্টলি কি হয়। সোলার এনার্জি আসলো, বিভিন্ন ওয়েভলেন্থের ওয়েভ আসলো, এ প্রথমে অ্যাবজর্ভ করলো, করার পরে এনার্জিটা কমে গিয়ে এখানে আসলো, তারপরে আবার এখানে আসলো। এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস হবে, এটা পরে আসছি আমি। আগে আমরা PS2টা নিয়ে করি, কারণ প্রথমে PS2তে আমরা আলোচনা করছি। এবার এ যদি 400 ন্যানোমিটারের ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করতে পারে, এ কি করবে, এর ওয়েভলেন্থটা বেড়ে যাবে, কারণ এর এনার্জি কমছে। এ তখন হয়তো 420 ন্যানোমিটারের ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করবে, এ আরেকটু বেড়ে যাবে, এ হয়তো 440 ন্যানোমিটারের ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করবে। এরকম করতে 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 আলটিমেটলি যখন এখানে এসে পৌঁছাবে, অর্থাৎ রিয়াকশন সেন্টারে এসে পৌঁছাবে, যেখানে ক্লোরোফিল এ, যখন এখানে এসে পৌঁছাবে তখন ওয়েভলেন্থটা অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ এনার্জি অনেক কমে যাবে। আর প্রত্যেকটা যখন এই যে যাচ্ছে, কি হচ্ছে, এটা এক্সাইটেড হয়ে যাচ্ছে আর ও ইলেকট্রন ছাড়তে লাগছে। তাহলে আলটিমেটলি যখন এখানে এসে পৌঁছালো, এও এক্সাইটেড হবে এবং এও ইলেকট্রন ছাড়বে। এই ইলেকট্রন ছেড়ে এর ইলেকট্রনটা আবার কোথায় যাবে, এর ইলেকট্রন যেমন এখানে আসলো, এর ইলেকট্রন এখানে আসলো, এর ইলেকট্রন এখানে আসলো, এর ইলেকট্রন এখানে আসলো। আলটিমেটলি এর ইলেকট্রন যখন এখানে পৌঁছালো, এর ইলেকট্রনটা কোথায় যাবে, এই যখন এক্সাইটেড হয়ে যাবে, এই যখন ইলেকট্রন ছাড়বে, তখন একটা জায়গা এখানে আসবে যেটাকে বলা হয় প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার। এটাকে কি বলা হয়, প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার। ঠিক আছে, এই প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টারের একটা নির্দিষ্ট নাম আছে। এইটার ক্ষেত্রে আমি PS2 এর ক্ষেত্রে বলছি, PS2 এর ক্ষেত্রে যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার আছে, এর একটা নির্দিষ্ট নাম আছে, যেটাকে বলা হয় ফিওফাইটিন। ঠিক আছে, ফিওফাইটিন, বোঝা গেল। আচ্ছা, ঠিক একইভাবে এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস, এরম করে করে ইলেকট্রনগুলো যাবে, এরম করে ইলেকট্রন যাবে, আলটিমেটলি এখানে ঢুকবে। যখন এর রিয়াকশন সেন্টারটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অর্থাৎ এর যখন ক্লোরোফিল এ অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তখন এই ইলেকট্রনটা কাকে ছাড়বে, কাকে দেবে, এরও একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার রয়েছে, এরও একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার রয়েছে, প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার রয়েছে, যার নাম হচ্ছে আয়ন সালফার প্রোটিন। একে বলা হয় আয়ন সালফার প্রোটিন, বা যাকে আমরা বলি FES। ঠিক আছে, এই অবধি আমরা তাহলে বুঝলাম। তাহলে একটা জিনিস, এই এতগুলো কথা বলার মধ্যে একটা জিনিস কি আমরা বুঝলাম, যে পিগমেন্টগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে। এত যদি আমাদের মনে নাও রাখা যায়, একটা জিনিস কি আমরা বুঝলাম, যে এই যে এত পিগমেন্ট নিয়ে আমরা কথা বললাম, কি বললাম, ক্লোরোফিল এ বললাম, ক্লোরোফিল বি বললাম, ক্যারোটিনয়েড বা ক্যারোটিন বললাম, জ্যান্থোফিল বললাম, এগুলো অ্যাকচুয়ালি থাকে কোথায়, এগুলো থাকে হচ্ছে ফটো সিস্টেমের মধ্যে। এগুলো থাকে কোথায়, ফটো সিস্টেমের মধ্যে। আর ফটো সিস্টেমগুলো কোথায় থাকে, একটু আগে আমরা আলোচনা করেছি, ফটো সিস্টেমগুলো থাকে হচ্ছে এই যে থাইলাকয়েড যেগুলো দেখলাম, এই থাইলাকয়েডের মেমব্রেনে, এবং এই স্ট্রোমাল ল্যামিলি আছে, এই স্ট্রোমাল ল্যামিলির মেমব্রেনে।
স্ট্রোমাল ল্যামেলির মেমব্রেনে কোন ফটোসিস্টেম থাকবে? একমাত্র ফটোসিস্টেম 1 থাকতে পারবে। আর থাইলাকয়েডের মধ্যে কি থাকতে পারবে? ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুটোই থাকতে পারবে। ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুটোই থাকতে পারবে। এই অবধি আমরা বুঝলাম। তাহলে তোকে যদি জিজ্ঞেস করা হয় যে ক্লোরোফিল কোথায় থাকে, কোনো একটা স্পেসিফিক পিগমেন্টের নাম করে তোকে বললো ক্লোরোফিল কোথায় থাকে, তুই কি বলবি? ক্লোরোফিল থাকে হচ্ছে, কোথায় থাকে? ফটোসিস্টেমের মধ্যে ক্লোরোফিল থাকে। আর এই ফটোসিস্টেমগুলো থাকে হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেনে। আর থাইলাকয়েডগুলো কোথায় থাকে? থাইলাকয়েডগুলো অ্যাকচুয়ালি জুড়ে জুড়ে গ্রানা তৈরি করে, যেটা হচ্ছে কার মধ্যে থাকে? এটাকে কি বলে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। আর ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টগুলো অ্যাকচুয়ালি থাকে মেসোফিল সেলের মধ্যে। এই অবধি বোঝা গেল? আমি আরেকবার উল্টো করে বলি, মেসোফিল সেলের মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে আমরা যদি দেখি তার স্ট্রাকচারটা, তার মধ্যে আমরা কি দেখতে পাবো? অনেকগুলো প্লেটের মতো স্ট্রাকচার দেখতে পাবো, যেগুলোকে বলা হয় থাইলাকয়েড। আর এই থাইলাকয়েডগুলো জুড়ে জুড়ে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে গ্রানাম তৈরি করেছে। আর প্রত্যেকটা গ্রানাম জোড়া থাকে কি দিয়ে? স্ট্রোমাল ল্যামেলি দিয়ে। এই যে থাইলাকয়েডের মেমব্রেন আর স্ট্রোমাল ল্যামেলির মেমব্রেন, এর ওপরে কি থাকে? এর ওপরে থাকে হচ্ছে ফটোসিস্টেম। আর এই ফটোসিস্টেমগুলোর ভেতরেই অ্যাকচুয়ালি থাকে হচ্ছে পিগমেন্ট। ঠিক আছে? অর্থাৎ ক্লোরোফিল এ বলি বা ক্লোরোফিল বি বলি, বা আমি ক্যারোটিনয়েডস বলি বা ক্যারোটিন বলি বা জ্যান্থোফিল বলি, সব থাকে হচ্ছে এই ফটোসিস্টেমগুলোর ভেতরে। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়েছে তো? তাহলে আমাদের এতক্ষণে কিন্তু ফটো সিস্টেমের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, তাই তো? তাহলে ফটো সিস্টেম আমরা কি জানলাম? খুব ছোট করে বলতে গেলে দুরকম হয়। কি কি? একটা হচ্ছে ফটো সিস্টেম 2, একটা হচ্ছে ফটো সিস্টেম 1। ঠিক আছে? যার এইগুলোকে আমরা কি বলেছিলাম? এখানে কি থাকে? রিয়াকশন সেন্টার থাকে, তাই তো? রিয়াকশন সেন্টার, আমি আর ডিটেলসে যাব না। এটা হচ্ছে রিয়াকশন সেন্টার। রিয়াকশন সেন্টার, আচ্ছা। এই রিয়াকশন সেন্টারটা অ্যাকচুয়ালি কি? এখানে কি থাকে? মেন পিগমেন্টটা থাকে। মেন পিগমেন্টটাকে আমরা কি বলি? ক্লোরোফিল। কি? ক্লোরোফিল এ। তাহলে এটা হচ্ছে ফটোসিস্টেম 2 এর মেন পিগমেন্ট এখানে কি রয়েছে? ক্লোরোফিলে। আবার ফটোসিস্টেম 1 আমরা যদি দেখি, এরও যে রিয়াকশন সেন্টার রয়েছে, এরও যে মেন পিগমেন্ট রয়েছে, এটা হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা এখানে দেখলাম যে রিয়াকশন সেন্টার রয়েছে, এর নিচে আমরা দেখলাম যে অ্যান্টেনা কমপ্লেক্স রয়েছে, অর্থাৎ বাকি পিগমেন্টগুলো রয়েছে। এর ক্ষেত্রেও সেই অ্যান্টেনা কমপ্লেক্স রয়েছে, বাকি পিগমেন্টগুলো রয়েছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রধানত এই জায়গাটায়। প্রধানত বললাম, এছাড়াও পার্থক্য আছে, প্রধানত এই জায়গাটায়। এর যে ক্লোরোফিল এ যেটা রয়েছে, এরা কি করে? এরা হাই এনার্জিকে অ্যাবজর্ভ করতে পারে, মানে তুলনামূলক এর তুলনায় এই ক্লোরোফিল এর তুলনায় এই ক্লোরোফিলে হাই এনার্জিকে অ্যাবজর্ভ করতে পারে। অর্থাৎ এ কি করে? এই যে ওয়েভলেন্থ, এই যে ওয়েভগুলোকে মানে অ্যাবজর্ভ করতে পারে, তার ওয়েভলেন্থ হচ্ছে কত? 680 ন্যানোমিটার। এটা মাথায় রাখবি, 680 ন্যানোমিটার, তাই তো? যার জন্য এর যে ক্লোরোফিল এ যেটা রয়েছে, এটাকে বলা হয় P680। এর ক্লোরোফিলটাকে কি বলা হয়? P680। আমি লিখে রাখি, তার মানে ইটস ক্লোরোফিল এ ইজ কল্ড P680। এই 680 কথাটা কোত্থেকে আসলো? কারণ এর ক্লোরোফিলে, PS2 এর ক্লোরোফিলে যে ওয়েভগুলোকে অ্যাবজর্ভ করে, তার ওয়েভলেন্থ হচ্ছে 680 ন্যানোমিটার। সেই জন্য এর নাম হচ্ছে P680। আমরা কি বলেছি? ওয়েভলেন্থ যত বড় হবে, ওয়েভলেন্থ, এইভাবে তো ওয়েভগুলো আসছে, এই ওয়েভলেন্থটা যত বড় হয়ে যাবে, অর্থাৎ এই ওয়েভলেন্থটা যত বেড়ে যাবে, তত কি হবে? তত এনার্জি কমে যাবে। তাহলে এ যদি 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের ওয়েভ অ্যাবজর্ভ করতে পারে এর ক্লোরোফিল এ, তাহলে PS1 এর ক্ষেত্রে কি হবে? এর ক্লোরোফিলে একটু বড় ওয়েভলেন্থকে অ্যাবজর্ভ করবে। অর্থাৎ এ যেটা করবে সেটা হচ্ছে 700 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থের ওয়েভগুলো আছে তাকে অ্যাবজর্ভ করবে। তার মানে 680 থেকে 700 বড় হয়ে গেল। তার মানে জিনিসটা কি হলো? এই PS1 যে ওয়েভগুলোকে অ্যাবজর্ভ করলো, যার ওয়েভলেন্থ এর তুলনায় বড়, তার মানে কি? এ একটু কম এনার্জি অ্যাবজর্ভ করলো, এ একটু বেশি এনার্জি অ্যাবজর্ভ করলো, একটু হাই এনার্জি অ্যাবজর্ভ করলো, আর এ একটু তুলনামূলক লো এনার্জি অ্যাবজর্ভ করলো। বোঝা গেল? তার মানে PS2 তে আমরা কি দেখলাম?
একটু হাই এনার্জি অবজার্ভ করলো, অর্থাৎ যে ওয়েভগুলো অবজার্ভ করলো তার ওয়েভলেন্থ হচ্ছে 680 ন্যানোমিটার। আর PS1-এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, ফটো সিস্টেম 1-এর ক্ষেত্রে এ যে ওয়েভলেন্থগুলোকে অবজার্ভ করলো, অর্থাৎ তার রিয়াকশন সেন্টারের কথা বলছি, এ মানে আমি রিয়াকশন সেন্টারটার কথা বলছি, ক্লোরোফিল এর কথা বলছি, এই যে ওয়েভগুলোকে অবজার্ভ করলো তার ওয়েভলেন্থটা আরেকটু বেড়ে গেল, অর্থাৎ এনার্জিটা একটু কমে গেল। এই অবধি বোঝা গেল? আচ্ছা, যেহেতু ফটোসিস্টেম 1-এর রিয়াকশন সেন্টারে অর্থাৎ ক্লোরোফিল এ 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থের ওয়েভগুলোকে অবজার্ভ করতে পারলো, তাই ফটোসিস্টেম 1-এর ক্লোরোফিল এর নাম কি দেওয়া হয়েছে? এর ক্লোরোফিলকে বলা হয় P700। কি বলা হয়? P700। যেহেতু 700 ন্যানোমিটারের ওয়েভগুলোকে, যে ওয়েভের ওয়েভলেন্থগুলো 700 ন্যানোমিটার তাকে অবজার্ভ করছে, তাই এর নাম হচ্ছে P700। তাহলে আমি লিখে দিই, ইটস ক্লোরোফিল এ ইজ কল্ড P700। এই অবধি আমরা বুঝতে পারলাম তো? তার মানে দুটোর ডিফারেন্স আমরা কি দেখলাম? PS2 আর PS1-এর মধ্যে প্রধান ডিফারেন্স হচ্ছে তার রিয়াকশন সেন্টারে, অর্থাৎ তার ক্লোরোফিল এতে। PS2 অর্থাৎ ফটোসিস্টেম 2-এর ক্লোরোফিল একে বলা হচ্ছে P680। যেহেতু এ কি করছে, এ যে ওয়েভটাকে অ্যাবজর্ভ করছে তার ওয়েভলেন্থ হচ্ছে 680 ন্যানোমিটার। আর PS1-এর ক্ষেত্রে যে রিয়াকশন সেন্টার আছে অর্থাৎ ক্লোরোফিল এ আছে, এ কি করছে, এ তুলনামূলক একটু লো এনার্জি অবজার্ভ করছে, অর্থাৎ এ যে ওয়েভটাকে অবজার্ভ করছে যার ওয়েভলেন্থ হচ্ছে আরেকটু বড়, অর্থাৎ 700 ন্যানোমিটার। সেই জন্যে PS1-এর বা ফটোসিস্টেম 1-এর ক্লোরোফিল একে বলা হচ্ছে P700। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, আরেকটা ডিফারেন্স আমরা কি দেখেছিলাম, যখন PS2 অর্থাৎ ফটোসিস্টেম 2 তার যে ক্লোরোফিল এ রয়েছে, এ যখন এক্সাইটেড হয়ে যায়, এই ইলেকট্রন ছাড়ে, এর ইলেকট্রনটা কোথায় চলে আসে, তার একটা নির্দিষ্ট কি রয়েছে, এই যে ইলেকট্রনটা যে ছাড়লো তার একটা নির্দিষ্ট প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার রয়েছে আমরা বলেছিলাম। আবার PS1-এর এই রিয়াকশন সেন্টার অর্থাৎ ক্লোরোফিল এ যখন এক্সাইটেড হয়ে যায় তখন এও ইলেকট্রন ছাড়ে, তারও একটা নিজস্ব প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার রয়েছে আমরা বলেছিলাম। পার্থক্য হচ্ছে এই দুটো প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার আলাদা, এই দুটো প্রাইমারি ইলেকট্রনের অ্যাসেপ্টার আলাদা। PS2-এর ক্ষেত্রে যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার রয়েছে তার নাম হচ্ছে, আমরা কি বলেছিলাম, ফিওফাইটিন। ঠিক আছে। আর PS1-এর ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি বলছি, ফটোসিস্টেম 1-এর ক্ষেত্রে যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার আমরা যেটা দেখেছিলাম, অর্থাৎ PS1-এর ক্ষেত্রে তার যে ক্লোরোফিল এ যখন ইলেকট্রন ছাড়ে সেটা যখন পৌঁছে যায় প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টারে, তার যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার তার নাম আমরা কি দেখেছিলাম, FES, অর্থাৎ আয়ন সালফার প্রোটিন। আয়ন সালফার প্রোটিন। এখানে একটা কথা বলে রাখি, এই যে আমি বারবার আয়ন বলছি না, IRON, আমরা অনেক সময় ভুল প্রনাউন্স করে থাকি, এটাকে আয়রন বলি, এটা কিন্তু আয়রন না, আরটা সাইলেন্ট থাকে, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে আয়ন সালফার প্রোটিন। ঠিক আছে, এফি মানে আয়ন আমরা জানি, এস মানে সালফার, তাই এটা হচ্ছে আয়ন সালফার প্রোটিন। এই অবধি আমরা বুঝতে পারলাম। এখানে একটা কথা বলে রাখি, আমরা কি দেখেছিলাম, ফটোসিস্টেম 2-এর ক্ষেত্রে তার যে রিয়াকশন সেন্টার রয়েছে অর্থাৎ ক্লোরোফিল এ যেটা রয়েছে, এ কত ন্যানোমিটারের ওয়েভলেন্থ হলে সেই ওয়েভকে অবজার্ভ করতে পারবে, 680। এবার যদি এমন কোনো ওয়েভ আসে যার ওয়েভলেন্থ 680 থেকে বড়, তখন কি হবে? সেক্ষেত্রে কিন্তু এই PS2 অর্থাৎ ফটোসিস্টেম 2 কাজ করবে না। তার মানে আমি কি বললাম, ইফ দ্য ওয়েভলেন্থ is more than 680 nanometer, then PS2 will not work। তখন কিন্তু PS2 কাজ করবে না। তখন কে কাজ করবে? তখন PS1 কাজ করবে, কারণ PS1-এর ক্ষেত্রে ওয়েভলেন্থটা আরেকটু বড় হলেও সে কাজ করতে পারে। এই অবধি আমরা বুঝতে পারলাম তো? আমি এটা কেন বলছি, কারণ এরপরে আমরা দুটো প্রসেস পড়ব যেখানে আমরা দেখব যে
ফ্লো অফ ইলেকট্রনস যেটা হচ্ছে না, সেটা দুটো উপায় হতে পারে, একটা নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস আর একটা সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস। আমরা সেটা নিয়ে আলোচনা করব, আর একটু ডিটেলসে যাব, ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ জিনিসটা, একবার শুনে মনে থাকবে না, এই ভিডিওটাকে তুই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবি, তাহলে দেখবি মনে রাখতে পারবি। আমরা এবার দুটো জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস আর একটা হচ্ছে সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস। আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস। যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস। ঠিক আছে, প্রথমে এটা নিয়ে আলোচনা করব। দেখ জিনিসটা প্রথমে কি হয়, আমরা প্রথমে কি দেখেছিলাম, যে থাইলাকয়েড দেখেছিলাম, তাই তো? এই যে থাইলাকয়েড অর্থাৎ এই প্লেটের মতো যে স্ট্রাকচারগুলো, এই থাইলাকয়েডের মেমব্রেনের ওপরে কি রয়েছে, এই মেমব্রেনের ওপরে কি রয়েছে আমরা দেখেছিলাম, ফটোসিস্টেম রয়েছে। এবার শুধু যে ফটোসিস্টেম রয়েছে তা কিন্তু না, আমরা একটা থাইলাকয়েডের মেমব্রেনের আমরা একটা ছবি আঁকি। আমি এই মেমব্রেনটাকে ধর কেটে নিলাম, থাইলাকয়েডের মেমব্রেনের একটা পার্ট আমি কেটে নিলাম, নিয়ে আমি সেটাকে বড় করে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে থাইলাকয়েডের একটা পোর্শন, একটা মেমব্রেন আমি কেটে নিলাম। ঠিক আছে, এই যে আমি থাইলাকয়েডের মেমব্রেনটা কেটে নিলাম, এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি কি রয়েছে, ফটোসিস্টেম 2 রয়েছে। আমরা এটা আলোচনা করেছিলাম, ফটোসিস্টেম 2। আর এখানে আমরা কি দেখছি, এখানে কি রয়েছে, এখানে রয়েছে ফটোসিস্টেম 1 রয়েছে। এই অবধি বুঝলাম। তাহলে ফটোসিস্টেম 2 এর এখানে কি রয়েছে, ক্লোরোফিল এ রয়েছে, অর্থাৎ রিয়াকশন সেন্টার রয়েছে। আর এখানে কি রয়েছে, এখানে বাকি পিগমেন্টগুলো রয়েছে, অর্থাৎ অ্যান্টেনা কমপ্লেক্স রয়েছে, এটা হচ্ছে ক্লোরোফিল এ, আর এগুলো হচ্ছে বাকি পিগমেন্টগুলো, যেটাকে একসাথে আমরা কি বলছি, অ্যান্টেনা কমপ্লেক্স। PS1 এর ক্ষেত্রেও তাই, এখানে মেন পিগমেন্টটা রয়েছে, অর্থাৎ এখানে কি রয়েছে, ক্লোরোফিল এ রয়েছে, যেটাকে আমরা রিয়াকশন সেন্টার বলি, আর এখানে কি রয়েছে, বাকি পিগমেন্টগুলো রয়েছে, যেগুলোকে আমরা বলি অ্যান্টেনা কমপ্লেক্স বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এগুলোকে কি বলি, অ্যান্টেনা কমপ্লেক্স বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার সোলার এনার্জি আসছে, ওয়েভের মাধ্যমে সোলার এনার্জি আসছে, জিনিসটা বোঝার চেষ্টা কর ঠান্ডা মাথায়। ধর অনেক রকমের তো ওয়েভলেন্থের ওয়েভ আসে সোলার এনার্জির সাথে। ধর আমি কোনো একটা ওয়েভ নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে ধর 400 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার এটা কি করবে, এই 400 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থের যে ওয়েভটা আছে, সে একটা পিগমেন্ট অ্যাবজর্ভ করে নেবে। এবার অ্যাবজর্ভ করে নিয়ে কি হবে, সে এক্সাইটেড হয়ে যাবে এবং সে ইলেকট্রন ছাড়বে। সে ইলেকট্রনটা যখন ছাড়বে তখন এই যে এনার্জি যেটা ছিল, সেই এনার্জিটা যে অ্যাবজর্ভ করেছিল সেটা একটু কমে যাবে, অর্থাৎ ওয়েভলেন্থটা একটু বেড়ে যাবে, তাই তো? পরে যাকে ও ইলেকট্রনটা ট্রান্সফার করবে, সে কতটা ওয়েভলেন্থের ওয়েভ নিতে পারবে, সে 400 ন্যানোমিটারের থেকে একটু বড় হতে হবে, তবেই সে ইলেকট্রনটাকে অ্যাবজর্ভ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ 400 ন্যানোমিটারের বড় ওয়েভলেন্থের ওয়েভ যদি হয়, তাহলে সে তখন সেটাকে অ্যাবজর্ভ করতে পারবে। আমি ধরে নিলাম সে করছে 420 ন্যানোমিটার। কেন? তার কারণ হচ্ছে যেহেতু ওয়েভলেন্থটা বেড়ে গেল, তাই এনার্জিটা কমে গেল, একটু এনার্জি কমে গিয়ে এর কাছে আসলো। আবার এ যখন এক্সাইটেড হয়ে যাবে, এই যখন পরের পিগমেন্টকে ও যখন ইলেকট্রন ছাড়বে, তার পরের পিগমেন্ট কী করবে, আরেকটু কম এনার্জি অ্যাবজর্ভ করবে, অর্থাৎ সে যে ওয়েভগুলো অ্যাবজর্ভ করবে সেটা কত হবে, আরেকটু বড় হয়ে যাবে, অর্থাৎ 440 ন্যানোমিটার। এরম করে চলতে থাকবে, চলতে 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 আলটিমেটলি যখন ক্লোরোফিল এতে এসে পৌঁছাবে, এই ক্লোরোফিল এ যখন ইলেকট্রনটা অ্যাবজর্ভ করবে, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, PS2 এর ক্ষেত্রে ক্লোরোফিল এ কতটা ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করতে পারে, আমি কি বলেছিলাম, কতটা পারে করতে, 680 ন্যানোমিটার। তার মানে যখন এখানে এসে পৌঁছাবে, এ তখন কতটা অ্যাবজর্ভ করলো, 680 ন্যানোমিটারের ওয়েভলেন্থের যে ওয়েভ আছে তাকে অ্যাবজর্ভ করলো, করার ফলে সে এক্সাইটেড হয়ে গেল, এবং এক্সাইটেড হয়ে গিয়ে ও ইলেকট্রন ছাড়বে, এবং ওর ইলেকট্রন কোথায় আসবে, তার যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার আছে সেখানে আসবে। এই যখন ইলেকট্রন ছাড়লো, সেটা কোথায় আসবে, তার যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার আছে সেখানে আসবে। আর তার প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টারটার নাম কি বলেছিলাম আমি, ফিওফাইটিন। এবার আমরা দেখব যে এই যে ইলেকট্রনটা এ পেলো, এবার এও এক্সাইটেড হয়ে গিয়ে এও ইলেকট্রন ছাড়বে। ইলেকট্রনগুলো না এরম করে করে এগোতে থাকবে, ইলেকট্রনগুলো এরম করে করে এগোতে থাকবে, এসে আলটিমেটলি PS1 এ এসে পৌঁছাবে। ইলেকট্রনগুলো এগোতে থাকবে, এগিয়ে গিয়ে আলটিমেটলি কোথায় এসে পৌঁছাবে, PS1 এ পৌঁছাবে। এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে আমরা বলছি ডাউনহিল মুভমেন্ট। আমরা কি বলছি,
ডাউন হিল মুভমেন্ট। কেন ডাউন হিল মুভমেন্ট বলছি? কারণ যত ইলেকট্রনগুলো মুভ করতে থাকবে, ঠিক আছে, তত তার এনার্জি লেভেলটা কমতে থাকবে। এখানে আমরা কি দেখেছিলাম, কত এনার্জি লেভেল দিয়ে শুরু করেছিল? 680 ন্যানোমিটার। আর PS1 এর ক্ষেত্রে আমরা কি দেখব, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থ। অর্থাৎ ওয়েভলেন্থটা বেড়ে যাবে, অর্থাৎ এনার্জি কমে যাবে। তাহলে বেশি এনার্জি থেকে কম এনার্জির দিকে ইলেকট্রন মুভ করছে, মানে ইলেকট্রনগুলো মুভ করছে যত, এনার্জিটা কমতে কমতে লাগছে, সেই জন্য কমতে কমতে থাকছে। সেই জন্য এই মুভমেন্টটাকে বলা হচ্ছে ডাউন হিল মুভমেন্ট। ডাউন মানে কি? ডাউন হয়ে যাচ্ছে, এনার্জি লেভেল ডাউন হয়ে যাচ্ছে, ডাউন হিল মুভমেন্ট। কিন্তু এই যে ইলেকট্রনগুলো যে এখান থেকে মুভ করবে, এর জন্য কি লাগে? এর জন্য কিছু ইলেকট্রন ক্যারিয়ার লাগে। এর জন্য কিছু ইলেকট্রন ক্যারিয়ার লাগে। ইলেকট্রন ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি? দেখ, সাইকেলের ক্যারিয়ার, আমরা বলি না সাইকেলে ক্যারিয়ার লাগিয়েছি। ক্যারিয়ার মানে কি বুঝি? যাকে আমি বহন করে নিয়ে যেতে পারবো। তুই সাইকেল চালাচ্ছিস, তুই কি করলি? তোর বন্ধুকে বললি ক্যারিয়ারে বস, তোর বন্ধু ক্যারিয়ারে বসলো, তুই সাইকেলটা চালিয়ে নিয়ে গেলি, যখন নির্দিষ্ট জায়গা আসলো তোর বন্ধু ক্যারিয়ার থেকে নেমে গেল। অর্থাৎ তোর সাইকেলের ক্যারিয়ারটা কি করলো? তোর বন্ধুটাকে বসালো, খানিকটা ট্রাভেল করালো, আবার তাকে নামিয়ে দিল। তাহলে ইলেকট্রন ক্যারিয়ার কি করবে? ইলেকট্রন ক্যারিয়ারের কাজ হচ্ছে সে ইলেকট্রনটাকে ক্যারি করে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন PS2 এর যখন ক্লোরোফিল এ এক্সাইটেড হয়ে গেল, সে তখন ইলেকট্রন ছাড়লো। সে কাকে ইলেকট্রনটা দিল? সে ইলেকট্রনটা দিল তার যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার আছে তাকে দিল, যার নাম হচ্ছে ফিওফাইটিন। এবার এই ফিওফাইটিন যখন এক্সাইটেড হয়ে যাবে, সেও ইলেকট্রন ছাড়বে। সেই ইলেকট্রন কাকে দেবে? সেই ইলেকট্রন দেবে একটা ইলেকট্রন ক্যারিয়ারকে, তার কাছাকাছি যে ইলেকট্রন ক্যারিয়ারটা রয়েছে তাকে দেবে। প্রথম এই ইলেকট্রন ক্যারিয়ারটা সেই ইলেকট্রনটা পেল। আর এই ইলেকট্রন ক্যারিয়ার যে প্রথম যে ইলেকট্রনটা পেল, এই ইলেকট্রন ক্যারিয়ারটার নাম হচ্ছে প্লাস্টোকুইনন। এটার কি নাম? এটার নাম হচ্ছে প্লাস্টোকুইনন। QUINONE, প্লাস্টোকুইনন, মনে থাকবে। এবার এই প্লাস্টোকুইনন কি করবে? ইলেকট্রন পেয়ে গেছে, এবার ইলেকট্রনটা পেয়ে এও আবার ইলেকট্রন ছাড়বে। সেই ইলেকট্রনটা কোথায় যাবে? সেই ইলেকট্রনটা সেকেন্ড ইলেকট্রন ক্যারিয়ারে যাবে, তারপরের ইলেকট্রন ক্যারিয়ারে যাবে। এই যে ইলেকট্রনটা পৌঁছালো, এর নাম হচ্ছে সাইটোক্রোম B6F। এর নাম হচ্ছে সাইটোক্রোম B6F। আবার এও ইলেকট্রনটা নেওয়ার পরে এ কি করবে? এও এক্সাইটেড হয়ে গিয়ে এও ইলেকট্রন ছাড়বে। সেটা কোথায় এসে পৌঁছাবে? এটা তার পরের যে ইলেকট্রন ক্যারিয়ার আছে সেটাই পৌঁছাবে। এর পরের যে ইলেকট্রন ক্যারিয়ার আছে সেটার নাম হচ্ছে, এর পরের মানে এই সাইটোক্রোম B6F এর পরের যে ইলেকট্রন ক্যারিয়ার, তার নাম হচ্ছে প্লাস্টোসায়ানিন। এটার নাম হচ্ছে প্লাস্টোসায়ানিন। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম? এই যে ইলেকট্রন ক্যারিয়ারগুলো দেখলাম, এর নাম কি? প্রথম যে ইলেকট্রন ক্যারিয়ারটা ছিল তার নাম হচ্ছে প্লাস্টোকুইনন, তারপরের যে ইলেকট্রন ক্যারিয়ার ছিল তার নাম হচ্ছে সাইটোক্রোম B6F, আর তারপরের যে ইলেকট্রন ক্যারিয়ার তার নাম হচ্ছে প্লাস্টোসাইনিন। এবার এ কি করবে? এই প্লাস্টোসাইনিন যখন এক্সাইটেড হয়ে যাবে, এও ইলেকট্রন ছাড়বে। সেই ইলেকট্রনটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, অর্থাৎ PS2-তে চলে আসবে, ফটোসিস্টেম 2-তে চলে আসবে। আবার এই পিগমেন্টগুলো সেই ইলেকট্রনগুলোকে নিয়ে এক্সাইটেড হবে, এও তখন কি করবে? তার পরের পিগমেন্টকে ইলেকট্রনটা ছেড়ে দেবে, অর্থাৎ এনার্জি ছেড়ে দেবে। এরকম যত ছাড়তে ছাড়তে যাবে এনার্জি লেভেল কমতে থাকবে, অর্থাৎ ওয়েভলেন্থটা বড় হতে হতে থাকবে, হয়ে যখন আলটিমেটলি PS1 এর এই রিয়াকশন সেন্টারে এসে পৌঁছাবে, অর্থাৎ ক্লোরোফিল এতে এসে পৌঁছাবে, তখন সেই ওয়েভ যে অ্যাবজর্ভ করবে, এনার্জি তো কমে গেছে, তখন তার ওয়েভলেন্থ কত এসে দাঁড়াবে? 700 ন্যানোমিটার। তার মানে আমি কি দেখলাম? এখান থেকে যত ট্রাভেল করছে ইলেকট্রনটা, ঠিক আছে, তত কি হচ্ছে? এনার্জি কমতে কমতে যাচ্ছে, অর্থাৎ ওয়েভলেন্থ বাড়তে বাড়তে যাচ্ছে। এই যে ফ্লো অফ ইলেকট্রনস, এটাকে বলা হয় নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস। বোঝা গেল? আচ্ছা, এবার এই ক্লোরোফিল এ এক্সাইটেড হয়ে গিয়ে কি করবে আমি পরে আসছি। আমি একটু সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসটা বলে দিই। সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস, ধরা যাক ওয়েভলেন্থ যেটা আসছে, এমন কোনো ওয়েভ আসছে যার ওয়েভলেন্থ ইজ মোর দ্যান 680 ন্যানোমিটার। যদি 680 ন্যানোমিটারের থেকে বড় ওয়েভলেন্থের কোনো ওয়েভ আসে, তখন কি PS2 কাজ করতে পারবে? আমরা কি বললাম? তখন PS2 কাজ করতে পারবে না। তখন কে কাজ করবে? তখন শুধুমাত্র PS1 কাজ করবে। এক্ষেত্রে PS1 কি করবে? PS1 এর যখন ইলেকট্রনটা যখন ওই ওয়েভটা অ্যাবজর্ভ হবে, ওই
ওয়েভ মানে বেশি ওয়েভ লেন্থের ওয়েভটা যখন অ্যাবজর্ভ হবে তখন এক্সাইটেড হয়ে যাবে, তখন এক্সাইটেড হয়ে গিয়ে PS1-এর যে তোর রিয়াকশন সেন্টার রয়েছে, ক্লোরোফিল এ রয়েছে, সে তখন ইলেকট্রন ছাড়বে এবং এর ইলেকট্রনটা কোথায় আসবে? যথারীতি তার যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার আছে সেখানে আসবে, অর্থাৎ আয়ন সালফার প্রোটিনে আসবে, তাই তো? আয়ন সালফার প্রোটিনে আসবে। কিন্তু এক্ষেত্রে কি হবে, আমি বলছি সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসের ক্ষেত্রে, যেখানে ওয়েভলেন্থটা বেড়ে গেছে 680 ন্যানোমিটার থেকে, যেখানে ওয়েভলেন্থটা বেড়ে গেছে, তখন এ এক্সাইটেড হয়তো ইলেকট্রনটা দিয়ে দিল আয়ন সালফার প্রোটিনকে, কিন্তু এরম যদি করে তাহলে এ পার্মানেন্টলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। তখন কি হবে, তখন এই আয়ন, আচ্ছা এখানে একটা কথা আমি বলে রাখি তাহলে বুঝতে পারবি, এখানে একটা কথা আমি বলে রাখি, নাহলে না বুঝতে পারবি না। এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টার যেটা রয়েছে, এফইএস যেটা, ঠিক আছে, এ তখন কি করবে, এ ইলেকট্রনটাকে আরেকটা কমপ্লেক্সকে দিয়ে দেবে, যেটার নাম হচ্ছে ফেরিডক্সিন। এটা না বুঝলে না তুই ওই জিনিসটা বুঝবি না। ফেরিডক্সিন বা এফডি বলি আমরা, ঠিক আছে, ফেরিডক্সিনকে দিয়ে দেবে। যখন আমরা কি দেখলাম যে ওয়েভলেন্থটা বেড়ে গেছে, অর্থাৎ 680 ন্যানোমিটার থেকে বেড়ে গেছে, তখন কি হবে, তখন এই যে ইলেকট্রনগুলোর যে, তখন এই PS2 কাজ করতে পারবে না, তাহলে ইলেকট্রন ফ্লোটা এদিকে হবে না, তখন কে কাজ করা শুরু করবে, তখন PS1 কাজ করা শুরু করবে। তখন PS1-এর যে ক্লোরোফিল এ আছে সে এক্সাইটেড হবে, হয়ে গিয়ে তখন ইলেকট্রনটা ছাড়বে, তার প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টারকে, যার নাম হচ্ছে আয়ন সালফার প্রোটিন, এ তখন ইলেকট্রন ছাড়বে কাকে, ফেরিডক্সিনকে। এবার এই ফেরিডক্সিন কি করবে, সে তখন ইলেকট্রনটাকে সোজা নিয়ে গিয়ে কোথায় দিয়ে দেবে, এ তখন তার ইলেকট্রনটাকে নিয়ে গিয়ে সোজা আবার এই ইলেকট্রন ক্যারিয়ারে ট্রান্সফার করবে, যার নাম হচ্ছে প্লাস্টোকুইনন। ইলেকট্রনটাকে নিয়ে গিয়ে আবার এখানে দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে আবার ইলেকট্রনটার এরকম মুভমেন্ট হতে হতে আসবে, এসে PS1 এসে পৌঁছাবে, যাতে PS1-এর পার্মানেন্ট কি হয়, ইলেকট্রন ডেফিসিয়েন্ট না হয়ে যায়। এই প্রসেসটা দেখ একটু কীরকম হয়ে গেল, এটা একটু ঘুরে গেল, সাইকেলের মতো ঘুরে গেল জিনিসটা, তাই এটাকে বলা হচ্ছে সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস। আর নন সাইক্লিক ফ্লোতে কী ছিল, এরকম কোনো ঘুরছিল না, জিনিসটা নর্মালি চলছিল। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি, এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ফ্লো অফ ইলেকট্রনস যখন আমি নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখছিলাম এরকম করে হচ্ছে, তখন এরকম কোনো একটা জায়গায় তখন কি হয়, এডিপি থেকে এটিপি উৎপন্ন হয়, এডিপি থেকে এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখলাম, ইলেকট্রনগুলোর ডাউনহিল মুভমেন্ট হচ্ছে, হয়ে আলটিমেটলি কোথায় এসে পৌঁছালো, PS1-এ পৌঁছালো, এবং PS1-এর যে রিয়াকশন সেন্টার যেটা রয়েছে, অর্থাৎ ক্লোরোফিল এ যেটা রয়েছে, সে তখন এক্সাইটেড হয়ে গেল, সে তখন ইলেকট্রনকে ছেড়ে দিল, সেই ইলেকট্রনটা কোথায় এসে পৌঁছাবে, তার প্রাইমারি ইলেকট্রন অ্যাসেপ্টারে এসে পৌঁছাবে, যার নাম হচ্ছে আয়ন সালফার প্রোটিন, তাই তো। এবার এই আয়ন সালফার প্রোটিন যেটা রয়েছে, সে তখন ইলেকট্রন ছাড়বে, সেটা আলটিমেটলি কোথায় এসে পৌঁছাবে, ফেরিডক্সিনে এসে পৌঁছাবে, এবং এই ফেরিডক্সিন কি করবে, ফেরিডক্সিন তখন ইলেকট্রন ছাড়বে, সেই ইলেকট্রনটা এসে পৌঁছাবে NADP+, অর্থাৎ এই NADP-টা অলরেডি একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে রয়েছে, তাই NADP+ এসে পৌঁছালো। এখানে একটা রিয়াকশন হয়, ঠিক আছে, যে রিয়াকশনটাকে কেমন হয়, রিয়াকশনটা NADP+ এর সঙ্গে দুটো ইলেকট্রন এসে তার সঙ্গে জুড়বে, এবং তার সঙ্গে দুটো হাইড্রোজেন আয়ন আসবে, তাহলে কি হবে, একটা রিডাকশন হবে। একটা জিনিস জেনে রাখ, ইলেকট্রন যখন অ্যাড হয় তখন সেই রিয়াকশনটাকে বলে রিডাকশন রিয়াকশন, আর ইলেকট্রন যখন বেরিয়ে যায় তখন সেই রিয়াকশনটাকে বলে অক্সিডেশন রিয়াকশন। তাহলে এই যে আমরা ইলেকট্রন কেরিয়ারগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, একবার রিডাকশন হচ্ছে, একবার অক্সিডেশন হচ্ছে। রিডাকশন কেন হচ্ছে, ইলেকট্রন এসে জুটছে, আবার পর মুহূর্তেই সেটা কি হয়ে যাচ্ছে, অক্সিডেশন হচ্ছে, কেন, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। সেই ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে আবার পরের ইলেকট্রন কেরিয়ারে যখন আসলো তখন তার কি হলো, রিডাকশন হলো, যেহেতু ইলেকট্রনটা এসে ঢুকলো, এবং পর মুহূর্তেই তার আবার অক্সিডেশন হয়ে গেল, কেন, ইলেকট্রনটা বেরিয়ে গেল। অর্থাৎ ইলেকট্রন যদি এসে জোড়ে তখন হয় রিডাকশন, আর ইলেকট্রন যদি বেরিয়ে যায় তখন হয় অক্সিডেশন। এক্ষেত্রে NADP+-এর কি হলো, রিডাকশন হলো, ইলেকট্রন এসে জুড়লো, তাই তো, দুটো ইলেকট্রন এসে জুড়লো, দুটো হাইড্রোজেন আয়ন এসে জুড়লো, এবং রিডাকশন হওয়ার পরে কি তৈরি হলো, NADPH, এবং তার সঙ্গে একটা হাইড্রোজেন আয়ন আলাদা হয়ে পড়ে থাকলো। এই যে দুটো হাইড্রোজেন আয়ন ছিল তার মধ্যে একটা জুড়ে গেল NADP+
প্লাসের সঙ্গে গিয়ে NADPH তৈরি করে দিল এবং একটা হাইড্রোজেন আয়ন আলাদা হয়ে গেল। এই যে রিয়াকশনটা হলো, এই যে রিডাকশন রিয়াকশনটা হলো, এটা একটা এনজাইমের প্রেজেন্সে হয়। ইন প্রেজেন্স অফ এনজাইম, PRESENC, প্রেজেন্স অফ অ্যান এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে ফেরিডক্সিন NADP রিডাক্টেজ। ফেরিডক্সিন NADP রিডাক্টেজ। আমি কিন্তু এটা পুরোটা লাইট রিয়াকশনটা এখন বোঝাচ্ছি, আমি কিন্তু এখনো ডার্ক রিয়াকশনে যাইনি, কারণ এগুলো কিসের প্রেজেন্স হচ্ছে? পুরো রিয়াকশনটাই লাইটের প্রেজেন্স হচ্ছে, যেখান থেকে সোলার এনার্জি আসছে, তাই তো? তাই এই পুরো রিয়াকশনটা হচ্ছে লাইট রিয়াকশন। আমরা বলেছিলাম তো যে ফটোসিনথেসিসের দুটো রিয়াকশন, একটা লাইট রিয়াকশন, একটা ডার্ক রিয়াকশন। আমরা কিন্তু লাইট রিয়াকশন নিয়ে কথা বলছি। এই অবধি বোঝা গেল? আচ্ছা, থাইলাকয়েডের মেমব্রেনে এই যে ফটোসিস্টেম 2 যেটা ছিল, এটা কি হয়ে গেছিল আলটিমেটলি? এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেল। এই যে ইলেকট্রন ছেড়েছে মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে। আর এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়ার কারণে এক ধরনের রিয়াকশন হবে যেটাকে বলা হয় ফটোলাইসিস, ফটোলাইসিস অফ ওয়াটার। ঠিক আছে? এই ফটোলাইসিস অফ ওয়াটার, এই যে জিনিসটা হলো, এটা কোথায় হবে? এটা কিন্তু এই লুমেনের, থাইলাকয়েডের এই লুমেনের ভেতরেই হবে রিয়াকশনটা। ফটোলাইসিস অফ ওয়াটার, এই রিয়াকশনটা কোথায় হবে? থাইলাকয়েডের লিউমেনের ভেতরে হবে। ফটোলাইসিস অফ ওয়াটার মানে কি? জলটা ভেঙে যাবে, জলটা ভেঙে যাবে। এই যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়েছিল, এর কারণে কি হবে? যে জল যেটা ছিল, এই জলটা ভেঙে যাবে, হয়ে গিয়ে কি তৈরি করবে? দুটো হাইড্রোজেন তৈরি করবে, হাফ অক্সিজেন তৈরি করবে, আর দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। ঠিক আছে? এই যে যেহেতু দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, জল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এটা কি হলো? এটা অক্সিডেশন হলো, অক্সিডেশন অফ ওয়াটার হলো। যদি ইলেকট্রন জুড়তো তাহলে আমরা কি বলতাম? রিডাকশন হয়েছে। যেহেতু জল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে আসলো, তাহলে এটা কি হলো? অক্সিডেশন হলো। যাই হোক, আমরা এখানে কি দেখলাম? যে জলটা ভেঙে গেল, জলটা ভেঙে গেল। ভেঙে যাওয়াকে আমরা কি বলি? লাইসিস বলি, লাইসিস বলি। লাইসিস কথার মানে হচ্ছে ভেঙে যাওয়া। কে ভাঙলো? জল ভাঙলো। আর কার প্রেজেন্সে ভাঙলো? আলোর প্রেজেন্সে ভাঙলো, ফটোর প্রেজেন্সে। তাই এটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। কার ফটোলাইসিস হলো? ওয়াটারের। তাই ফটোলাইসিস অফ ওয়াটার হলো। তাই জলটা ভেঙে গেল। জলটা ভেঙে গিয়ে কি তৈরি হলো? হাইড্রোজেন আয়ন তৈরি হলো এবং অক্সিজেন তৈরি হলো। এই অক্সিজেনটা কি হবে? এই অক্সিজেনটা এই যে থাইলাকয়েডের লিউমেন যেটা আছে, এখান থেকে বেরিয়ে আসবে, অক্সিজেনটা বেরিয়ে আসবে। আমি বোঝাতে পারলাম? তার মানে নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসে আমরা কি দেখলাম? নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসে কি কি জিনিস তৈরি হলো? আমরা যদি নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি, আমরা দেখলাম যে 3টে জিনিস তৈরি হলো। কি কি? একটা অক্সিজেন তৈরি হলো, একটা অক্সিজেন তৈরি হলো, একটা কি তৈরি হলো? একটা NADPH তৈরি হলো, আরেকটা কি তৈরি হলো? আরেকটা ATP তৈরি হয়েছিল এরকম কোনো একটা জায়গায়, তাই তো? তাহলে আমরা নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখলে আমরা কি দেখবো? প্রোডাক্ট অফ নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস কি কি? 3টে জিনিস। একটা হচ্ছে অক্সিজেন তৈরি হয়েছে, একটা হচ্ছে NADPH তৈরি হয়েছে, আরেকটা কি তৈরি হয়েছে? ATP তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি, তাহলে তো এই জিনিসগুলো হচ্ছে না। সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস এই জিনিসগুলো হচ্ছে না। তাহলে কি তৈরি হচ্ছে? ও তো ডাইরেক্টলি এখান থেকে চলে আসে, এখানে পাঠিয়ে দিচ্ছে ইলেকট্রনটাকে, তাই তো? ফেরিডক্সিন ইলেকট্রনটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? সোজা পাঠিয়ে দিচ্ছে প্লাস্টোকুইননে। তারপর ইলেকট্রন মুভ করে আবার চলে আসছে PS1-এ। তার মানে এখানে খালি একটাই প্রসেস সম্পন্ন হচ্ছে, যেখানে ADP থেকে ATPটা উৎপন্ন হচ্ছে। তার মানে আমরা যদি সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি, সেখানে একটাই মাত্র প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে ATP। বোঝাতে পারলাম? অর্থাৎ সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসে, সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস আমরা যদি দেখি, তার একটাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ATP। কিন্তু আমরা যদি নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি, আমরা 3টে প্রোডাক্ট তৈরি হতে দেখবো। একটা দেখবো অক্সিজেন, একটা দেখবো NADPH, আর একটা দেখবো ATP। এই অবধি আমরা বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা ডিফারেন্স কি? আমরা যদি নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি, নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস, তাহলে আমরা কি দেখবো? PS2ও কাজ করছে, PS1ও কাজ করছে, দুটোই কাজ করছে। কিন্তু আমরা যদি সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি, যেখানে ওয়েভলেন্থটা বেড়ে গেছে, সেখানে কি PS2 কাজ করছে? PS2 কাজ করছে না, অনলি PS1 কাজ করছে। তার মানে সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসে একমাত্র PS1 কাজ করতে পারবে, PS1 অ্যাক্টিভ হতে পারবে। কিন্তু নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসে PS2 এবং PS1 দুটোই অ্যাক্টিভ হতে পারবে। এটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমরা আগে আমরা কি দেখেছিলাম? এই PS2 আর PS1 কোথায় থাকে? PS2 আর PS1 আমরা যখন আগের ছবিটা এঁকেছিলাম, আমরা কোথায় এঁকেছিলাম? এই যে এরকম জায়গায়। আমরা PS2 আর PS1 কোথায় দেখেছিলাম? থাইলাকয়েডের কোথায় থাকে? থাইলাকয়েডে থাকে, তাই তো? আমরা কি দেখেছিলাম?
গ্র্যানাল থাইলাকয়েডের মধ্যে PS2 আর PS1 দুটোই থাকছে, কিন্তু PS1 একমাত্র কোথায় থাকছে? একমাত্র থাকছে স্ট্রোমাল ল্যামেলিতে থাকছে। স্ট্রোমাল ল্যামেলির মধ্যে একমাত্র PS1 থাকছে। তার মানে আমরা যদি সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি, সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসে আমরা কি দেখবো? একমাত্র PS1 কাজ করছে। তার মানে এটা কোথায় কাজ করবে? এটা কাজ করবে স্ট্রোমাল ল্যামেলিতে কাজ করবে, স্ট্রোমাল ল্যামেলির মেমব্রেনে কাজ করবে। আর যদি ওয়েভলেন্থটা বড় থাকে তাহলে যে PS1 থাইলাকয়েডে রয়েছে সেখানে কাজ করবে। তার মানে সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস কোথায় কাজ করে? ইটস টেক্স প্লেস ইন দ্য গ্র্যানাল থাইলাকয়েড ইফ দ্য ওয়েভলেন্থ ইজ মোর দ্যান 680 ন্যানোমিটার, তখন কাজ করবে, তাই তো? যদি 680 ন্যানোমিটারের বেশি হয় তাহলে থাইলাকয়েডে যে PS1 আছে সে কাজ করবে, আর না হলে যেটা স্ট্রোমাল ল্যামেলির মধ্যে যে PS1 আছে সেখানে কাজ করবে। আর আমরা যদি দেখি যে নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসের ক্ষেত্রে কে কাজ করবে, সেগুলো একমাত্র গ্র্যানাল থাইলাকয়েডের মেমব্রেনে যে PS2 এবং PS1 আছে তারাই কাজ করবে। এই অবধি বোঝা গেল? আচ্ছা, তার মানে আমরা যদি নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি সেখানে ওয়েভলেন্থ কত হবে? সেক্ষেত্রে ওয়েভলেন্থ হবে লেস দ্যান 680 ন্যানোমিটার। আর আমরা যদি সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস দেখি সেখানে ওয়েভলেন্থটা কত হতে হবে? তার ক্ষেত্রে ওয়েভলেন্থটা একটু বড় হয়ে যেতে হবে, অর্থাৎ এনার্জিটা একটু কম হয়ে যেতে হবে। তার ক্ষেত্রে ওয়েভলেন্থটা কত হতে হবে? মোর দ্যান 680 ন্যানোমিটার। তাহলে মোটামুটি আমাদের একটা বেসিক কনসেপ্ট কিন্তু এর উপরে আমাদের হয়ে গেল, তাই তো? তাহলে আমরা সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনস আর নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনসের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম। তাহলে আমরা ফটো রিয়াকশনের মোটামুটি ফটো রিয়াকশন বলছি, আমরা লাইট রিয়াকশন অফ ফটোসিনথেসিসের একটা আইডিয়া আমরা পেলাম। তার মানে আমরা যদি দেখি যে লাইট রিয়াকশন অফ ফটোসিনথেসিস এক্ষেত্রে কি হয়? লাইট ইজ অ্যাবজর্বড, তাই তো? লাইট ছাড়া হবে না, সেই জন্য এটাকে লাইট রিয়াকশন বলছে। লাইট ইজ অ্যাবজর্বড, এবার লাইট ইজ অ্যাবজর্বড ইন দ্য ফর্ম অফ ওয়েভস, লাইট ইজ অ্যাবজর্বড ইন দ্য ফর্ম অফ ওয়েভস, তাই তো? যাই হোক, লাইট ইজ অ্যাবজর্বড অ্যান্ড দ্য এনার্জি ইজ ইউজড টু ড্রাইভ ইলেকট্রনস বার করার জন্য ইলেকট্রনস ফ্রম ওয়াটার। এই যে ওয়াটার থেকে কোথায় গেল? এই যে ওয়াটার থেকে ইলেকট্রন বার করার জন্য সেটা কাজে লাগে। আর কি কাজে লাগে? টু জেনারেট NADPH। তার মানে লাইট রিয়াকশন অফ ফটোসিনথেসিসে লাইট ইজ অ্যাবজর্বড টু ফর্ম NADPH অ্যান্ড ATP। আমরা দেখবো যে এগুলো পরে কাজে লাগবে, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। খালি লাইট রিয়াকশনে আমরা কি দেখলাম? লাইট ইজ অ্যাবজর্বড টু ফর্ম NADPH অ্যান্ড ATP। এই অবধি আমরা বুঝলাম। এবং কি হলো? ইলেকট্রনকে ড্রাইভ করলো। এত জানার দরকার নেই, খালি এইটুকুনি আমরা জেনে নিই যে লাইট রিয়াকশন কি। ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনে কি হচ্ছে? লাইটের প্রেজেন্স হচ্ছে, যেখানে লাইট অ্যাবজর্বড হচ্ছে, এবং লাইটটা কি ফর্মে অ্যাবজর্ব হচ্ছে? ওয়েভের ফর্মে লাইট আসছে, সেগুলো অ্যাবজর্ব হচ্ছে, এবং আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে NADPH তৈরি হচ্ছে এবং ATP তৈরি হচ্ছে। এই অবধি আমরা বোঝাতে পারলাম, তাই তো? আচ্ছা, এর সঙ্গে অক্সিজেনও তৈরি হচ্ছে, অবশ্যই তৈরি হচ্ছে, কিন্তু NADPH আর ATP তৈরি হচ্ছে। এই এটিপিটা কিন্তু আমরা যখন ডার্ক রিয়াকশন পড়বো তখন আমরা দেখবো এই এটিপিটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? একটা জিনিস এখানে জেনে রেখে দে, লাইট রিয়াকশনটা কিন্তু ফাস্ট আর ডার্ক রিয়াকশনটা কিন্তু স্লো। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, এই যে আমরা NADPH দেখলাম না, আমরা একটা জিনিস জেনে রাখি, এই যে NADP আছে, NADPটা দুরকম হতে পারে। NADP দুরকম হতে পারে, একটা হচ্ছে উইথ H, একটা হচ্ছে উইথ হাইড্রোজেন, একটা হচ্ছে উইদাউট H অর্থাৎ উইদাউট হাইড্রোজেন। একটা উইথ H, একটা উইদাউট H। এই NADPর ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড। জেনে রেখে দে, আমি লিখে দিই তাহলে মনে থাকবে। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আমি কি বললাম? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা হচ্ছে NADPর ফুল ফর্ম। এই NADP যদি হাইড্রোজেনের সঙ্গে থাকে, উইথ হাইড্রোজেন থাকে, তাহলে সেটা হয় NADPH, আর যদি উইদাউট হাইড্রোজেন থাকে তাহলে NADP ফর্মে থাকে। এই অবধি বোঝা গেল?